হলো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই 11তম ওয়েবিনারে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডিসকাশন হিসেবে প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর এবং বর্তমানে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর। স্যার সম্মতি দিয়েছেন আজকে আমাদের সাথে কথা বলার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় লোকাল গভর্নেন্স ইন বাংলাদেশ। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের যে ওয়েবিনার তার কিছু রুলস সেগুলো আপনাদেরকে একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে প্রথমে আলোচক 20 মিনিট বিষয়ের উপরে বিশদ আলোচনা করবেন। স্যার আমাদেরকে কিছু স্লাইড পাঠিয়েছে, আমরা সেই স্লাইডটি শেয়ার করব আপনাদের সবার সাথে, আপনারা সবাই দেখতে পারবেন। আর আলোচনার মধ্যে আমরা আশা করব যে আপনারা কোনো প্রশ্ন রাখবেন না এবং সবসময় আপনাদের মাইক্রোফোনটি অফ রাখবেন যাতে আলোচনা আমরা সুন্দরভাবে শুনতে পারি। আলোচনা শেষে আমরা স্যারের আলোচনা শেষে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি অলরেডি আমাদের চ্যাট বক্সে প্রশ্নটি মেসেজ করে দিতে পারেন, অথবা আপনি সরাসরি স্যারকে প্রশ্ন করতে চান, যখন আমরা আলোচনা শেষ হবে তখন স্যার প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা প্রশ্ন নিব, একসাথে দুটি করে প্রশ্ন নিব এবং স্যার দুটি করে প্রশ্ন উত্তর দেওয়ার পর আমরা আবার পার্টিসিপেন্টদের কাছে ফেরত যাব, তখন আবার দুটি প্রশ্ন নিয়ে আবার স্যারের কাছে ফেরত যাব, স্যার সেগুলো অ্যাড্রেস করবেন। ডক্টর তোফায়েল আহমেদ স্যার সম্পর্কে একটু বলে রাখি। স্যার বাংলাদেশের ওয়ান অফ দ্য এমিনেন্ট লোকাল গভর্নমেন্ট স্পেশালিস্ট। স্যার আমরা খুবই আনন্দিত যে স্যার আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন এবং বিশেষ করে লোকাল গভর্নমেন্ট বিষয়ে কথা বলতে রাজি হয়েছেন। আপনারা সবাই জানেন আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা মোরাললেস আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। আপনারা কম বেশি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার্থী হিসেবে লোকাল গভর্নমেন্ট আপনাদের কম বেশি লেখাপড়া করা লাগে এবং স্যার আপনি বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের যে কোনো শাখা নিয়ে আলোচনা করেন স্যারের নাম আসবে, স্যারের সেই শাখাতে স্যারের কাজ আছে, স্যারের গবেষণা আছে। তো আমরা আর বেশি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিনের ওয়েবিনার সম্পর্কে একটা অ্যানাউন্সমেন্ট করে আমরা আলোচনায় চলে যাব। আগামী 13 তারিখ আমাদের সাথে আমাদের ওয়েবিনারে আলোচনা করতে আসছেন ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং বঙ্গবন্ধু চেয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার আমরা ইউজুয়ালি ওয়েবিনার গুলো রাত্রে করি, কিন্তু প্রফেসর ডক্টর আতিউর রহমান স্যার সে রাত্রে সময় দিতে না পারে, আমাদেরকে একটু সময়টা চেঞ্জ করতে হয়েছে। সো আগামী 13 তারিখ আমাদের ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে সকাল 11:30টায়। আমরা প্রচার চালাচ্ছি আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের ওয়েবিনার গুলোতে প্রচার চালাচ্ছি। আপনারা হয়তোবা খেয়াল করে থাকবেন যে আমাদের ফেসবুক পেজ ছাড়াও টোটাল গতকাল এবং আজকে মিলে টোটাল 8টি ওয়েব পোর্টালে আমাদের ওয়েবিনার সম্পর্কে নিউজ এসেছে। সো আপনারা একটু চোখ কান খোলা রাখলে এগুলা আপনারা জানতে পারবেন। এছাড়াও যারা পার্টিসিপেট করছেন আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে আমাদের ওয়েবিনার বিষয়ে একটু শেয়ার করেন, সেক্ষেত্রে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশা করছি। এনিওয়ে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ স্যারের কাছে। স্যার আপনার জন্য সময় বরাদ্দ 20 মিনিট, আর আমরা স্লাইড গুলা স্ক্রিনে শেয়ার করব। স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? কারণ আমার স্লাইড তো বেশি। জি স্যার। ঠিক আছে, চেষ্টা করব আমি যত সম্ভব কম সময়ে শেষ করতে। আমি সবাইকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয়টা থ্যাংক ইউতে চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই জাতীয় একটি ওয়েবিনার এই ডেট আলোচনা করাতে আমি যুক্ত হইতে পারে খুব ভালো বোধ করছি। আমি যে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সাদামাটা বিষয়, কিন্তু আমি এটা চুজ করলাম নিজে, আমাকে অন্য বিষয় দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার ও কোভিড-19 রেসপন্স এটা নিয়ে কথা বলতে বলা হয়েছিল, কিন্তু এই জিনিসটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল এবং এটা নিয়ে এমন বেশি কিছু কথা বলার নাই। এটা যে কোনো একটা লেমেন এটা নিয়ে কথা বলবে, কিন্তু আমি মনে করি স্টুডেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টিচিং অ্যান্ড রিসার্চ, লোকাল গভর্নমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোর মধ্যে কতগুলো এলি ওয়েজ, ভ্রান্ত কতগুলো জায়গার উপর প্রতিষ্ঠিত হয়ে বসে আছে এবং এটা হচ্ছে নড়াচড়া করছে না। এটা একটা স্টেরিওটাইপ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যে আলোচনাটা করছি, যেমন আমাকে যে পরিচয় করে দেওয়া হলো লোকাল গভর্নমেন্ট এক্সপার্ট, আমি কিন্তু নিজে এটা কোনোদিন বলিও না এবং এটা দাবিও করি না, কারণ লোকাল গভর্নমেন্ট এক্সপার্ট
এটা এমন কোনো বিষয় না। এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট হিসেবে আমরা মোটামুটি গভর্নেন্স, অ্যাকচুয়ালি এখন নতুন সময় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের নতুন আরেকটা ভার্সন, এটা গভর্নেন্স। আমি গভর্নেন্স নিয়ে ডিল করি, এটা ন্যাশনাল লেভেলে হতে পারে আর লোকাল লেভেলে হতে পারে। গভর্নেন্স হচ্ছে লোকাল গভর্নমেন্ট প্লাস প্লাস প্লাস। লোকাল গভর্নমেন্ট একা কোনো গভর্নেন্স আনতে পারে না। আমাদের দেশে যে লোকাল গভর্নমেন্ট সিস্টেম, সেটা কিন্তু টোটাল সিস্টেমের একটা ছোট অংশ। সেই জন্য আমাদেরকে এটা লোকাল গভর্নেন্স দিয়ে কিন্তু জিনিসটা বুঝতে হবে। এখন ওই জায়গাতে আমরা খুবই স্টেরিওটাইপ কতগুলো লিটারেচার পড়ি এবং স্টেরিওটাইপ কতগুলো লিটারেচার নিয়ে আলোচনা করি, যেগুলো বাস্তবতা থেকে অনেক দূরে। সেই জন্য আমি একটু কষ্ট করে আপনাদেরকে বলবো, আমি বিষয়টা উপস্থাপন করছি আপনাদের কাছে। আমি একটা ছোট বই লিখেছিলাম, 2016-তে পাবলিশ হয়েছিল, এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স, তখন আমি ছিলাম। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এবং প্রথম আলো যৌথভাবে এটা পাবলিশ করেছে, রিফর্ম এজেন্ডা ফর লোকাল গভর্নেন্স। রিফর্ম এজেন্ডা ফর লোকাল গভর্নেন্স, এই বইটার দুটো চ্যাপ্টার এখানে আমি নিয়ে এসেছি। বাকিটা রিফর্ম এজেন্ডাগুলো এখানে আলোচনা করছি না, এটা শুধু প্রথমে ফ্রেমটা আমি একটু আলোচনা করছি আপনাদের সাথে। দেখুন, এটা আপনারা ক্লাসে বা অন্যান্য জায়গায় সিলেবাস রিফর্মুলেশনের সময় এটাকে কাজে লাগাতে পারবেন বলে আমার ধারণা। প্রথমে আমি কুইক বলবো কৃষ্ণাকে যে স্লাইডগুলো একটু জাস্ট দেখাই নিতে। আমি সবটা স্লাইড আপনারা একবার দেখাই নিতে চাই, তারপরে কয়েকটা স্লাইডের উপরে আলোচনা করব। লোকাল গভর্নেন্স, হোয়াট ইজ লোকাল গভর্নেন্স, এটার একটা ছোট ইয়ে পাশে নিচে। আর এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন আউটলাইন। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, সিটিজেন গ্রুপস, কমিউনিটি, সিএসও, প্রাইভেট সেক্টর, ভলান্টারি ডেভেলপমেন্ট এজেন্সিস, ইন্ডিভিজুয়াল এন্ড ফ্যামিলিজ। ইন্ডিভিজুয়াল ফ্যামিলিসের নিচে আসা দরকার ছিল। এই টোটালটা মিলাই কিন্তু লোকাল গভর্নেন্স। আমি এই বিষয়গুলোকে আলোচনার ম্যাপিং এর মধ্যে আনলাম। নেক্সট জানেন, এটা হচ্ছে গভর্নেন্সটা কি, হোয়াট ইজ গভর্নেন্স। এটা একটা উদাহরণ দিয়ে দেখালাম যে হোয়াট ইজ গভর্নেন্স। গভর্নেন্সটা হচ্ছে মূলত, এখন মনে রাখেন, পরে আলোচনা করবো, এটা গভর্নেন্স ইজ ইকুয়াল টু স্ট্রাকচার প্লাস প্রসেস প্লাস রেজাল্ট। এই তিনটা মিলে কিন্তু গভর্নেন্স। আমরা কিন্তু গভর্নেন্স বললে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ডেফিনেশন, ইউএনডিপি ডেফিনেশন, যেগুলো এজেন্সি ডেফিনেশন, সেগুলোর মধ্যে এগুলো থাকে না। সেখানে থাকবে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এরকম কতগুলো বায়বীয় জিনিস থাকবে। কিন্তু আমি মনে করি যে একটা স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচারটা প্রসেসের মধ্যে কাজ করে এবং এর থেকে একটা রেজাল্ট বের হয়। এটাই যদি টোটাল সাইকেল কমপ্লিট করে, দ্যাট ইজ গভর্নেন্স। নেক্সট, হ্যাঁ, এগুলো দরকার নেই, এগুলো ডেফিনেশন পার্ট। আপনারা যদি তারপর লোকাল স্পেসিফিক গভর্নেন্স, লোকাল গভর্নেন্স, এটা সেকেন্ড ডেফিনিশন। চলে যান নিচে। সবাই একটু প্রথমে স্লাইডগুলো একবার দেখে নেওয়া ভালো। এটা হচ্ছে ইনস্টিটিউশনাল ম্যাপিং অফ লোকাল গভর্নেন্স। ওই যেটা প্রথমে দেখিয়েছিলাম সেটাকে আবার একটু এখানে ইলাবোরেট করছি। নেক্সট, আমি পরে এগুলো আলোচনা করব। এটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমরা সাব ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনটা, এটা এখানে রেখেছি। এটা একটা ভাইটাল পার্ট অফ লোকাল গভর্নেন্স। চলে যান নেক্সট। তারপর হচ্ছে লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচার, এটা আরেকটা ভাইটাল পার্ট অফ লোকাল গভর্নেন্স। নেক্সট, চলে যান, লাগবে না এখন। এটা এখন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যখন বলবো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, যাই বলেন, এটাকে চারটা ভাগে ভাগ করে দেখতে হবে। আমরা কিন্তু এটাকে কোনো ভাগ করে দেখি না। একটা হচ্ছে জেনারেল পারপাস অ্যাডমিনিস্ট্রেশন, রেগুলেটরি ডিপার্টমেন্টস, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টস, সার্ভিস ডিপার্টমেন্টস, দেন আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারবো। চলে যান। ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা লোকাল গভর্নমেন্টকে আবার ইলাবোরেট করতে গিয়ে এগুলো আসছে। জেলা পরিষদ, এগুলো দরকার নাই, জাস্ট চলে যাবেন রানিং। জেলা পরিষদ স্ট্রাকচার, হ্যাঁ চলে যান। জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, হ্যাঁ ঠিক আছে, পৌরসভা, জিনিস। চলে যান নেক্সট। লোকাল গভর্নমেন্ট এগুলো। এটা আসছে প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর ইজ অলসো পার্ট অফ লোকাল গভর্নেন্স। প্রাইভেট সেক্টরকে আমরা আলোচনায় আনি না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সেই জন্য লোকাল গভর্নেন্স আলোচনা করতে হলে লোকাল প্রাইভেট সেক্টরকে আনতে হবে। প্রাইভেট সেক্টরে হেলথ আছে, হাউজিং আছে, এডুকেশন আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, আদার সার্ভিসেস আছে, যেমন টেলিফোন, ফুয়েল, পাওয়ার, অনেক কিছু, মার্কেট। এখানে দেখা যাচ্ছে না, আরেকটা বক্স আছে। এইগুলো, এটা হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে লোকাল গভর্নেন্সের এলিমেন্টস গুলো। আসেন নেক্সট। কমিউনিটি, ভলান্টারি এজেন্সিস, এনজিওস, ফিলান্থ্রপি, সিটিজেন গ্রুপ, কমিউনিটি, এগুলো কিন্তু পার্ট অফ লোকাল গভর্নেন্স। এখানে কন্ট্রিবিউট করে, লোকাল গভর্নেন্সে কন্ট্রিবিউট করে। যান প্লিজ, যান নেক্সট। লোকাল গভর্নেন্স ইজ কম্পোজড অফ 6 সেটস অফ ইনস্টিটিউশনস। ওই যেগুলো আলোচনা করেছি সেগুলো সামারি ফর্মে এখানে আছে। নেক্সট যান।
তারপর হচ্ছে হাউ টু ব্রিং সিনার্জিস, এগুলো তো সবাই আলাদা আলাদা কাজ করে, এগুলো সবাইগুলোকে আমরা সিনার্জিস কিভাবে করব, এগুলোকে সমন্বয় কিভাবে করব, এগুলো একটা অবজেক্টিভ বেসড কিভাবে করব, সেম অবজেক্টিভসে সবাই কাজ করবে সেটা কিভাবে আনবো, তার কিছু মেকানিজম। নেক্সট, প্রবলেমস অফ লোকাল গভর্নেন্স ইন বাংলাদেশ, এটা লাস্ট মোটামুটি স্লাইড। নেক্সট, সাম রিকমেন্ডেশনস। নেক্সট, থ্যাংক ইউ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, আপনারা আসছেন। এবার আপনারা প্রথমে যাই, আমরা এখন আলোচনা শুরু করবো স্লাইড নাম্বার 4 থেকে। 4, স্লাইড নাম্বার 4। আচ্ছা, দিস ইজ 4। এইখানে দেখেন, আমি যেহেতু প্র্যাকটিক্যাল এটা ডেফিনিশনটা যেহেতু আছে, গভর্নেন্স ইজ এ রেজাল্ট ওরিয়েন্টেড পিপলস ইনিশিয়েটিভ through some predefined structures and process that destined to create a favorable environment for best possible realization of human aspirations. গভর্নেন্সটা হচ্ছে কি, একটা রেজাল্ট ওরিয়েন্টেড ইনিশিয়েটিভ, যেটা কিছু প্রিডিটারমাইন্ড স্ট্রাকচার মানে ইনস্টিটিউশন এবং তার একটা প্রসেসে কাজ করে, এর মাধ্যমে তারা একটা রেজাল্ট ক্রিয়েট করে, এবং এই রেজাল্টের কারণেই বেস্ট পসিবল হিউম্যান রিয়েলাইজেশন অফ এটা হয়, আমরা মানুষ ভালোভাবে বাঁচতে পারি। যেমন ধরেন লেজিসলেচার ইজ এন স্ট্রাকচার, এটা কাজ করে একটা প্রসেসের মাধ্যমে। কি প্রসেস? এখানে ডিবেট হয়, এখানে বিল আনা হয়, এখানে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা এনশিওর করা হয় গভর্নমেন্টের, এবং এগুলো সবকিছু মিলে তাদের রেজাল্টটা হচ্ছে বিল, অ্যাক্ট, এগুলো পাস করা, ল মেকিং করা, পলিসি মেকিং করা তাদের কাজ, এটাই রেজাল্ট। এই প্রসেসের মাধ্যমে এই রেজাল্টে আমরা যাই। যদি এখানে একটু এ করে দেখাতে পারেন আর কি। এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ দি গভর্নমেন্ট, এক্সিকিউটিভ ব্রাঞ্চটা হায়ারার্কিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মধ্যে কিছু ল এবং রুলস বেস কাজ করে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন, মনে করেন যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রেগুলেটরি সিস্টেমে যে অ্যাডমিনিস্ট্রেশন, যে সার্ভিস সিস্টেমের যে অর্গানাইজেশন, তারপরে ডেভেলপমেন্ট সিস্টেমের অর্গানাইজেশন, তারা সবার নিজস্ব একটা প্রসেস আছে। এই প্রসেসের মাধ্যমে তারা কাজ করে, তারা পলিসি এক্সিকিউট করে, সার্ভিস ডেলিভারি করে এবং সিটিজেনদেরকে এক ধরনের নিরাপত্তা দেয়। এটা হচ্ছে এই এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাজ। তাহলে আমি এক্সিকিউটিভ ব্রাঞ্চের গভর্নেন্স বলবো যদি আলটিমেটলি তার ডেলিভারিটা ঠিক হয়, ডেলিভারিটা যদি মানুষের কাজে আসে, তাহলেই কিন্তু যেটা গভর্নেন্স আছে আমি বুঝবো। কিন্তু আপনার প্রসেস ঠিক আছে, ইনস্টিটিউশন আছে, কিন্তু এটা ডেলিভার করে না, তাহলে কিন্তু এটা কোনো গভর্নেন্স হয় নাই। গভর্নেন্সের একটা অংশকে ফিল করে সেটা। ঠিক জুডিশিয়ারি একটা কোর্ট প্রসিডিউর আছে, প্রসিডিউরের মাধ্যমে আপনাকে মামলা করতে হয়, অভিযোগটা কোর্টে যায়, সমন হয়, সমন হওয়ার পরে আপনি কোর্টে যাবেন, একটা প্রসেসের মাধ্যমে একটা জাজমেন্ট ডেলিভারি হয়, অ্যাডজুডিকেশন। তাহলে এই টোটাল প্রসেসটাই কিন্তু গভর্নেন্স বলতেছি আমি। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক ডেফিনেশন, ইউএনডিপি ডেফিনেশন, বিভিন্ন এজেন্সি ডেফিনেশন গুলো দেখেন, ওখানে কিন্তু এইভাবে বলবে না এটা। এই জন্য আমি এটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে আমি বলতে চাচ্ছি যে এইটাই রিয়েল অর্থে গভর্নেন্স। আমরা লোকাল গভর্নেন্সকে ওইভাবেই দেখবো, এইভাবেই দেখবো যে ইনস্টিটিউশন এটা প্রসেসের মাধ্যমে জিনিসটা ডেলিভার করতে পারছে কিনা মানুষের কাছে। 4 পর 6 যাব, 6, স্লাইড নাম্বার 6 এ যাব। 6 দরকার নেই, আর এটা দরকার নেই, আমার মনে হয় ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, লাগবে না এটা। এটা লোকালি অ্যাপ্লিকেবল, লোকাল গভর্নেন্স, ন্যাশনাল, এটা ইম্পর্টেন্ট। 7, এই ইনস্টিটিউশনাল ম্যাপিংটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন ও সাব ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, প্রাইভেট সেক্টর, কর্পোরেট সেক্টর, এজ মিডিয়াম এন্ড স্মল এন্টারপ্রাইজ। এটা আরেকটা ইনস্টিটিউশন যেটা লোকাল গভর্নেন্সে কন্ট্রিবিউট করে। এন্ড দেন ভলান্টারি ডেভেলপমেন্ট, নন প্রফিট nature, will develop voluntary development agencies of non-profit nature. Acha, there are NGOs, citizen group, community, CSOs, civil society organizations, then individuals and families. এই 6টা institution together contribute in the local governance. এটা কিন্তু লোকাল গভর্নমেন্ট এককভাবে লোকাল গভর্নেন্স আনতে পারে না, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এককভাবে আনতে পারে না। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের আবার ওই 4টা ভাগ আমি পরে আলোচনা করবো রয়েছে। এই সবার একটা সিনার্জি দরকার আছে। যেমন ধরুন, যেটা বলেছি শেষের দিকে বলবো আবার, যে এখন হেলথ সেক্টর, যেমন এখন আমরা কোভিড এর মধ্যে আক্রান্ত হয়ে হেলথ সেক্টরের উপর সবার নজর গেছে। যে এই মুহূর্তে নজর গেছে, দেখা যাচ্ছে আমার হেলথ সেক্টরে কোনো গভর্নেন্স নাই, হেলথ সেক্টরে কোনো গভর্নেন্স নেই। কি নাই? পলিসি নাই। ইনস্টিটিউশন গুলো আছে কিন্তু প্রসেসটা ঠিক নাই, যার ফলে আমরা কিছু ডেলিভার করতে পারছি না। আমরা সবাই মিলে সিনার্জি সৃষ্টি করতে পারিনি। লকডাউন দিয়েছে, জনগণ মানে না, তাহলে কমিউনিটি কোথায়? এখানে নাই। এটাকে অ্যাডমিনিস্ট্রেশন পারতেছে?
অ্যাডমিনিস্ট্রেশন কি এটা টোটালি এবল টু কন্ট্রোল অল পিপল ইন দ্য কমিউনিটি টু রিমেইন ইন দেয়ার হাউসেস, তাহলে এটা কমিউনিটি রেসপন্সিবিলিটি আছে। কমিউনিটি ইজ নট আইসোলেটেড, কমিউনিটি ইজ এলিনিয়েটেড। ভলান্টারি অর্গানাইজেশনস গুলো আছে, তারাও কাজ করতে পারছে না, বিকজ আপনার পলিসি তাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না। লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন এরা অলমোস্ট ইনঅ্যাক্টিভ। কিছু কিছু শোনা যায় তারা কিছু গম টম চাল টাল কিছু রিলিফ গ্রুপ ছড়িয়েছে এবং এই পর্যন্ত প্রায় 70-80 জনকে শাস্তিও দিয়েছে। ভিন্ন প্রসঙ্গ, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট লেভেলের হেড হচ্ছে ডেপুটি কমিশনার, ইউনিয়ন উপজেলা লেভেলে ইউএনও। তারা মনে হচ্ছে যেন এখন সবকিছুর নিয়ন্তা। একসময় তারাও ফেল করছে, এখন সেক্রেটারি সাহেবদের দেওয়া হয়েছে ডিস্ট্রিক্টে, কিন্তু এটাও কাজ করছে না। তার মানে কি, দেয়ার ইজ এ সিরিয়াস গভর্নেন্স ফেলিউর ইন দিস কান্ট্রি, সিরিয়াস গভর্নেন্স ফেলিউর। এটা লোকাল লেভেলেরটা আমরা বলছি, আমি ন্যাশনাল লেভেলে যাচ্ছি না। লোকাল লেভেলে একটা সিরিয়াস গভর্নেন্স ফেলিউর। এখন ইচ এন্ড এভরিবডি ইজ ব্লেমিং ইচ আদার, আমরা সবাইকে সবাই ব্লেম করছি খালি, কিন্তু কিভাবে হবে সেটা আমরা জানি না। দ্যাট ইজ দ্য ক্রাইসিস। এই নেশনের একটা বড় ক্রাইসিস, গভর্নেন্স ক্রাইসিস। গভর্নেন্স ক্রাইসিসটাকে আমি বুঝতে গেলে ইনস্টিটিউশনাল প্রিজম দিয়ে দেখতে হবে, এটাকে ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি দিয়ে দেখতে হবে। এন্ড দেন আমি এটা সিনার্জি করতে পারছি না কেন, দ্যাট ইজ দ্য গভর্নেন্স ফেলিউর, বিকজ আই ডু নট হ্যাভ পলিসি। এটাতে পরে যাচ্ছি। তাহলে আমরা এই ম্যাপিং করলাম প্রথম ইনস্টিটিউশন, 6টা ব্রডার স্পেক্ট্রাম ইনস্টিটিউশন লোকাল গভর্নেন্সের জন্য ইম্পর্টেন্ট, এবং তাদেরকে আমার তাদের রোলটা ঠিকভাবে অ্যাসাইন করতে হবে। নেক্সটে যান, এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বরে যান। আচ্ছা, 8 নম্বর আসছে এবার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের জেনারেল সাইডটা আমি ধরলাম, যে ডিভিশন আর ডিভিশনাল কমিশনার। ডিভিশনটা ক্রিয়েট হয় দেশে 1829-এ। এখন বাংলাদেশে 10টা 12টার মতো ডিভিশন আছে। আচ্ছা, এবং ডিস্ট্রিক্ট ক্রিয়েট হয় 1769-এ। 1769 এটা কার্যকর হয় 1772 থেকে। এগুলো আপনার নাজমুল আবেদিন সাহেবের বইটা পড়লে ওখানে ডিটেইল পাবেন। নাজমুল আবেদিন সাহেবের একটা বই আছে, এই বইটা পড়লে, এটা ওনার পিএইচডি থিসিস, এটার মধ্যে এগুলো ডিটেইল পাওয়া যাবে। দেন সাবডিভিশনটা এখন নাই। এটা যারা এই বয়সে এই জেনারেশন, তারা সাবডিভিশন দেখেনি। এটা 82-83 সন থেকে বাতিল হয়ে গেছে মোটামুটি। মহকুমা বলা হতো না, একটা মহকুমা, এটা সাবডিভিশন। এটা ক্রিয়েট হয়েছিল 1875-এ। 1875-এ থানা প্রথম ক্রিয়েট হয় 1793-তে। এটা উপজেলা হয় 1982-তে। কেমন উপজেলা, তারপরে হলো প্রথম হলো আপগ্রেড থানা, তারপরে হলো উপজেলা। এবং এটার প্রশাসক ছিল প্রথম সিইউ ডেভেলপমেন্ট, সিইউ রেভিনিউ 2 জন, তারপর হলো টিএনও থানা নির্বাহী অফিসার, পরে হলো ইউএনও। ইউএনও মানে তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন না, এটা কি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, বাংলা ইংরেজি মিলানো আছে আর কি। দেন ইউনিয়ন অ্যান্ড ভিলেজেস। এবং পাশাপাশি দেখবেন এই পাশে বাম পাশে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাও তার করসপন্ডিং লেভেলে আছে, কারণ কনস্টিটিউশন বলেছে তো, সেই জন্য পাশাপাশি দিলাম। এখন আমাদের ডিভিশনাল কাউন্সিল নাই, এটা বেসিক ডেমোক্রেসি আমলে ছিল। ডিস্ট্রিক্ট বোর্ড, ডিস্ট্রিক্ট কাউন্সিল, জেলা পরিষদ, এই 3টা নামে এটা এসছে। 1885-এ আসে ডিস্ট্রিক্ট বোর্ড, ডিস্ট্রিক্ট কাউন্সিল নামে আসছে 1959-এ, এবং জেলা পরিষদ নামে আসছে 1972-তে। তারপরে এটা ডিফাং ছিল, এটা কাজ করেনি, এটা পুনর্গঠিত হয়নি। এরশাদ আমলে কিছুদিনের জন্য হলো, এবং ফাইনালি ইলেক্টেড হলো এখন এই আমলে আসে, এই গভর্নমেন্টের গত আমলে এসে ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা গঠিত হয়েছে। এতদিন পর্যন্ত ডিস্ট্রিক্ট কাউন্সিলটা কিন্তু ছিলই না, এটা বাস্তবে ছিল না, এটা খাতা কলমে ছিল। একটা ডিস্ট্রিক্ট কাউন্সিল ভবন আছে, লাল বিল্ডিং, ব্রিটিশ আমলের, কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কাউন্সিল বলে কিছু ছিল না। ব্রিটিশ টাইমে লোকাল বোর্ডও ছিল, একটা সাব ডিভিশন লেভেল একটা লোকাল বোর্ড ছিল, এটাও 1999-এর আগে বাতিল হয়ে যায়। তারপর থানা কাউন্সিল, থানা পরিষদ, উপজেলা পরিষদ তো বললাম। ইউনিয়ন পরিষদের বিবর্তন যদি দেখেন, ইউনিয়ন পরিষদ চৌধুরী পঞ্চায়েত ছিল 1870-তে, এটা ইউনিয়ন পঞ্চায়েত হলো 1882-তে, আবার ইউনিয়ন বোর্ড হলো 1919, এবং ইউনিয়ন কাউন্সিল হলো 1959, ইউনিয়ন পরিষদ হলো 1972। এইগুলো শর্ট হিস্ট্রি অফ দি ইনস্টিটিউশনস। তাহলে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বললে বুঝে যাই ডিসি সাহেব, টিএনও সাহেব, ডিভিশনাল কমিশনার সাহেব, কিন্তু জিনিসটা তা না। এটা হচ্ছে অনেক বড় স্ট্রাকচার, অনেক জটিল স্ট্রাকচার। তারা হচ্ছে টপ পজিশনে আছে, টপ ঠিক না, তারা সরকারকে রিপ্রেজেন্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, ক্যাবিনেট ডিভিশনকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য তাদেরকে আমরা বেশি চিনি। এবং এটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে, এটা পরের স্লাইড আমি দেখাচ্ছি। এবার 10-এ যান। 10 এই যে আসেন, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন যখন বলবো,
মাঠ প্রশাসন, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা সাব ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলি, কিন্তু অনেক দেশে সাব ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশনও বলে। তাহলে এটার মধ্যে আমি বলতে চাচ্ছি, আমি এটাকে ব্রড 4টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে জেনারেল পারপাস অ্যাডমিনিস্ট্রেশন। জেনারেল পারপাস, তারা হচ্ছে অল পারপাস অফিসিয়ালস, সবকিছু করবে তারা, কিন্তু কোনো কার সাথে স্পেসিফিক না। হ্যাঁ, স্পেসিফিক 2-3টা দায়িত্ব আছে, 4টা দায়িত্ব আছে। যেমন ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার আমি ওই বইটার মধ্যে আছে, এটা দেখিয়েছি যে লেটেস্ট যেটা ক্যাবিনেট ডিভিশনের সার্কুলার, তাতে ডেপুটি কমিশনারের কাজ হচ্ছে 502টা। 502টা ফাংশন। 502টা ফাংশন কি হিউম্যানলি পসিবল? 150টা কমিটির সভাপতি, তাহলে 150টা কমিটির মিটিং বছরে একবার করলে কদিন যায় বছরে? এটা মিটিং হয় না। এটা আমার এই যে গভর্নেন্স, এটা প্রবলেম হচ্ছে। গভর্নেন্সের একটা বড় ফ্যাক্টর হচ্ছে তার কর্মগুলো, তার কাজগুলো, তার টিওয়ার্ডে স্পেসিফিক হওয়া লাগবে, মেজারেবল হওয়া লাগবে, স্মার্ট হওয়া লাগবে। তার যে কাজটা দিলাম, সেই কাজটা সে কোন কোয়ালিটির কাজ, কোন স্ট্যান্ডার্ডের কাজ আমাকে ডেলিভার করলো, তার আমার একটা পরিমাপ থাকতে, মেজারমেন্টের ইয়ারস্টিক থাকতে হবে। কিন্তু 502টা কাজে সেটা নাই। যেমন শিক্ষা বিভাগ আছে একটা, সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে, সার্ভিস ডিপার্টমেন্টের লাইনে শিক্ষা, স্বাস্থ্য আছে, হাউজিং আছে, কিন্তু স্বাস্থ্যের আবার 38টা কাজ ডেপুটি কমিশনারের অন্তর্গত। এগ্রিকালচার দেখা যাবে 30টা কাজ আছে, ডিসির কাছে দেওয়া আছে। ফিশারির কাজও আছে, লাইভ স্টকও আছে, এলজিডি ইঞ্জিনিয়ারিং আছে। তাহলে এইখানে ডেপুটি কমিশনারের কাছে এত কাজ দেওয়াটা কি এটা হিউম্যানলি পসিবল না? এটা দেওয়াটা কি গুড গভর্নেন্সের লক্ষণ? লক্ষণ না। তাহলে এটা হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল পারপাস, অল পারপাস অ্যাডমিনিস্ট্রেশন। বাংলা একটা শব্দ আছে হরফুন মাওলা, সব কাজের কাজই তারা। আচ্ছা রাখেন এটা, এটা রাখেন, এটা চলে, হ্যাঁ না এটা না, হ্যাঁ আরো পরেরটা 10 নম্বর 10। হ্যাঁ, এইবার আসেন ডেপুটি কমিশনার ইজ এ কালেক্টর। ডেপুটি কমিশনার নাম ছিল একসময় কালেক্টর। কালেক্টর, এটা হচ্ছে তার অরিজিনাল নেম, কালেক্টর এন্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিসি হয়েছে আইয়ুব খানের আমলে ডেপুটি কমিশনার। আগে ছিল কি কালেক্টর এন্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কালেক্টরটা কি? মূলত ল্যান্ড রেভিনিউ কালেকশন, ল্যান্ড ম্যানেজমেন্ট, ল্যান্ড রেভিনিউ কালেকশনটা ডেপুটি কমিশনার ছিল। কারণ তখনকার সময় ব্রিটিশ টাইমে যখন এই ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পদ সৃষ্টি করা হয়, তখন কিন্তু অন্য রেভিনিউ খুব একটা ছিল না। মূলত ল্যান্ড বেসড রেভিনিউটার উপর দিয়ে গভর্নমেন্ট চলতো, খাজনা, ট্যাক্স। সেজন্য এটা একটা বড় কাজ ছিল, ল্যান্ড ম্যানেজমেন্ট। আর সেজন্য আর জেনারেল পারপাস অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, বললাম শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, সমস্ত কিছু ডেপুটি কমিশনারকে এক ধরনের দেওয়া হয়েছে। ডেপুটি কমিশনারকে কোঅর্ডিনেটর, ওভারসাইট ফাংশন দিয়ে সব কাজেরই কিছু কিছু দেওয়া হয়েছে। কিন্তু স্পেসিফিক কতগুলো ডিপার্টমেন্ট আছে। পুলিশের স্পেসিফিক ওয়ার্ক আছে, কিন্তু এটা ডেপুটি কমিশনারের মতো কিন্তু সব কাজে না। পুলিশের কিন্তু স্পেসিফিক ল অ্যান্ড অর্ডার রিলেটেড ওয়ার্ক আছে, এবং তাকে সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউরের একটা ধারা অনুযায়ী তাকে কাজ করতে হয়। তাকে অ্যারেস্ট করতে হয়, তাকে ডিটেইন করতে লাগে, তাকে থানায় আনতে হয় লোকজনকে ধরে, তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হয়, তার সাক্ষী সাবুত জোগাড় করতে হয়, তাকে চার্জশিট দিতে হয়। এগুলো সবই সিআরপিসির অধীনস্থ কাজ। তার মানে আমি বলতে চাচ্ছি পুলিশের কাজগুলো কিন্তু ভেরি স্পেসিফিক, ল বেসড। এখানে কিন্তু এদিক ওদিক করার কোনো স্কোপ নাই। 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে, এটার কোনো বিকল্প নাই কিন্তু। এবং কেউ যদি একটা অভিযোগ করে, সেই অভিযোগটা তাকে তদন্ত করে রাখতে হবে, এটা ডায়েরিটা। এগুলো কিন্তু তার সিআরপিসির মধ্যে পরিষ্কার করে বলা আছে। আসামিকে কিভাবে ডিল করবে সেটাও বলা আছে, এভিডেন্স কিভাবে নেবে সেটাও বলা আছে, হাতে কোথায় করাটা লাগাবে সেটাও লেখা আছে পরিষ্কার। সুতরাং এটা স্পেসিফিক ওয়ার্ক। দেন ল্যান্ড ডিপার্টমেন্ট, ল্যান্ড রেজিস্ট্রেশন কিভাবে হবে, খতিয়ান, দাগ, খতিয়ান শীট এগুলো দেখে ঠিক করা এবং পরিষ্কার করে ল্যান্ডের যে রেকর্ড সিস্টেম, এগুলো কিন্তু পরিষ্কার বিধি আছে। তার কাজ কিন্তু এতটুকু সীমাবদ্ধ। এবং রেগুলেশন, এটা রেগুলেটরি ডিপার্টমেন্ট, ওই রেগুলেশন যেটা আছে তার মধ্যে তাকে থাকতে হবে, এর বাইরে সে যেতে পারবে না, অন্য যেই দুনিয়া উল্টে গেলেও যেতে পারবে না সে। তারপর ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্যাক্সের নিজস্ব একটা ধরন আছে, সেটা তাকে পালন করতে হবে। কাস্টমস রেজিস্ট্রেশন, এই রকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এদের কাজ হচ্ছে কিন্তু রেগুলেটরি ফাংশন। দেন আছে আর কিছু আছে ডেভেলপমেন্ট ফাংশন।
এগ্রিকালচার, ফিশারি, লাইভ স্টক, ইঞ্জিনিয়ারিং, তারপরে এরকম বেসিক, উইমেন্স ডেভেলপমেন্ট, ইউথ ডেভেলপমেন্ট, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তারা প্রমোশনাল কাজ করে, প্রমোশনাল কাজ। যেমন এগ্রিকালচারের নাম হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে তারা প্রমোট করবে, মানুষকে শিখাবে। ফিশারি একই জিনিস, প্রমোশন, ফিশারি ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করবে। এন্ড দেন আসছে সার্ভিস, স্পেসিফিক সার্ভিস, হেলথ। হেলথের স্পেসিফিক যে সার্ভিসটা, এটা হেলথ ডিপার্টমেন্ট দিবে, এবং তারা সবাই প্রফেশনাল লোক হবে। হেলথ ডিপার্টমেন্টের লোকগুলো হেলথের প্রফেশনাল হবে, তাদের এমবিবিএস ডিগ্রি থাকবে, এবং তার কারো সার্জারি থাকবে, কারো গাইনি থাকবে, কারো ডেন্টিস্ট হবে, কেউ কেউ অ্যানেস্থেসিস্ট হবে। তাদের নিজস্ব এটা স্পেশালাইজেশন অনুযায়ী তারা এই সেবাটা দেবে। এডুকেশন, হাউজিং, আমি বলতে চাচ্ছি এরকম, যদি আপনি একটা ডিস্ট্রিক্টে যান, ইউ উইল ফাইন্ড মোর দ্যান 40 ডিপার্টমেন্টস। এগুলোকে আপনার এরকম করে বক্সে ভাগ করতে হবে, বক্সে ভাগ করতে হবে। এগ্রিকালচার ডাক্তার, সরি হেলথের ডাক্তার, ঠিক আছে, ডাক্তার কিন্তু এককভাবে শুধু হসপিটাল ম্যানেজ করবে ওনার, ঠিক আছে, বাট কতগুলো পিপলস রিলেশনশিপ আছে। যেমন এখন কোভিড আসার পরে এখন কিন্তু পাবলিকের যে সহযোগিতা লাগছে না, হেলথ কিন্তু আলাদা থাকতে পারে না। জন্য হেলথ গভর্নেন্সের জন্য কিন্তু পিপলস ইনিশিয়েটিভের সাথে এটাকে যুক্ত হওয়া লাগে, এবং তাকে পিপলসের কাছে জব দিয়ে একটা মেকানিজম করা লাগে। এটাই গভর্নেন্সের পার্ট। সুতরাং আমাদের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, আমরা এটাকে বিচ্ছিন্ন করে ফেলি, এগুলোকে যে একটি সিঙ্গেল হোলের মধ্যে আনা, এই সিস্টেমটা আমাদের দেশে নাই। সেই জন্য আমরা প্রথমে আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করলাম যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বললে ওখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো নেচার কি, 4টা ডিফারেন্ট নেচারে আছে। যেমন আপনি রেগুলেটরি ডিপার্টমেন্টটাকে আলাদা রাখতে হবে, তারা লয়ের ফাংশন করে, তাদেরকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন না, এটার জন্য পাবলিক পার্টিসিপেশন দরকার নাই। হ্যাঁ, পুলিশের কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে, কিন্তু সব ক্ষেত্রে দরকার নেই। কাস্টমস, ট্যাক্স বা রেজিস্ট্রেশন, এখানে কিন্তু জনপ্রতিনিধির কথা শুনে কাজ করতে হবে, তার কোনো অর্থ নেই, এটা কিন্তু লিগ্যাল ফাংশন। কিন্তু কৃষিকে শুনতে হবে, কৃষকের কথা, ফিশারিকে শুনতে হবে, ফিশারম্যানের কথা, লাইভ স্টককে শুনতে হবে, যারা খামারি তাদের কথা, তাদের সাথে কাজ করতে হবে তাকে। এলজিডি ইঞ্জিনিয়ারিং করবে, ডিপিএইচ ইঞ্জিনিয়ারিং করবে, তাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং করবে তো কমিউনিটিতে, তাকে কিন্তু ওদের সাথে কাজ করতে হবে। আচ্ছা, নেক্সট যান, 21 যান, 21 একদম সরাসরি। এগুলো উপজেলা পরিষদের ইয়ের স্ট্রাকচার দেখিয়েছে, এগুলো আপনারা পরে এক সময় বুঝতে হবে না। 21, হ্যাঁ 21, এবার আসেন, আমরা এতক্ষণ আলোচনা করলাম লোকাল গভর্নমেন্টের সবস্তর গুলো দেখালাম, এগুলো আমি রিপিট আলোচনা করলাম না, এগুলো আপনারা জানেন। আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো আপনারা জানেন। এদের বিস্তারিত কাজের কথা এখানে আলোচনার দরকার নাই। আমি বলছি শুধু লোকাল গভর্নেন্সের জন্য আমি কথাগুলো বলছি। তাহলে দুটো ইনস্টিটিউশন আমরা শেষ করলাম, একটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। এন্ড দেন এখন আসেন প্রাইভেট সেক্টর। Private sector, day by day, over the years, private sector has become important player. এক সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আলোচনাই করতো না। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্ট্যান্ডস ফর পাবলিক, শুধু গভর্নমেন্টের আলোচনাই করবে। কিন্তু এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রাইভেট সেক্টরকে ইগনোর করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হয় না। সেজন্য আমি লোকাল লেভেলে যাই, লোকাল লেভেলে গেলে দেখবেন আপনি লোকাল একটা হেলথ ডিপার্টমেন্ট আছে, আমাদের বিগ হেলথ ডিপার্টমেন্ট, কিন্তু আমার হেলথ সিস্টেমের 70% কিন্তু প্রাইভেট অ্যাকচুয়ালি, এটা আমরা কিন্তু কেউ খতিয়ে দেখছি না। প্রাইভেট আমার হেলথ সার্ভিসটা কিন্তু আমি বেশিরভাগ সময় প্রাইভেট সেক্টর থেকে পাই। এটা হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ, জারফুক, যাই হোক না কেন, এমবিবিএস, রাস্তার পাশে ডিসপেন্সারিতে বসে প্রেসক্রিপশন করে তিনি থেকে আরম্ভ করে এই ট্র্যাডিশনাল মেডিসিন থেকে আরম্ভ করে আসলে 70%, অলমোস্ট 70-80% আমরা প্রাইভেট সেক্টরকে সেবাটা গ্রহণ করি। এখন প্রাইভেট সেক্টরটা গত 10-20 ইয়ার্স ধরে অনেক ডেভেলপ হয়ে গেছে। এখন ক্লিনিক, হসপিটাল গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে, স্পেশালাইজড হসপিটাল গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। আসছে কিনা জানি না সেবা, কিন্তু এটা সাইনবোর্ড আছে, এটা ক্লিনিক আছে, সব তো আছে। সুতরাং হেলথ এখন বললে প্রাইভেট সেক্টর হেলথকে কিন্তু বাদ দেওয়া যাবে না। হাউজিং এন্টায়ারলি প্রাইভেট, আমাদের কোনো পাবলিক হাউজিংই নাই ধরতে গেলে, জাস্ট খুব মাইক্রোস্কোপিক। এটা শুধু সরকারি কর্মচারীদের জন্য, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন তাদের থাকার জন্য বাসা আছে, কিন্তু এই কিছু ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট ছাড়া আমাদের 90%, মোর দ্যান 95% হাউজিং কিন্তু অলমোস্ট প্রাইভেট সেক্টর। একটা হচ্ছে ব্যক্তি ইনস্টিটিউশন খুব কম, আর শহর অঞ্চলে গেলে এখন হাউজিং সেক্টরটা প্রাইভেট সেক্টর গ্রো করছে। এডুকেশনটাও কিন্তু এখন
প্রাইভেট সেক্টর, এখন না, শুরু থেকে প্রাইভেট সেক্টর ডমিনেন্ট ছিল আমাদের এডুকেশন টোটালি। If you go to the history of any primary school of your locality, just try to find out who has founded this primary school. এই প্রাইমারি স্কুল কোনো একজন ফিলান্থ্রপিস্ট, কোনো একটা কমিউনিটি, কোনো একজন জমিদার, কোনো একজন স্কুল মাস্টার প্রথমে বেতন ছাড়া পড়াতে পড়াতে কিন্তু স্কুলটার জন্ম হয়েছে। কেউ বাঁশ দিয়েছে, কেউ বেত দিয়েছে, কেউ গাছ দিয়েছে, হ্যাঁ, এরকম করে কিন্তু একটা প্রাইমারি স্কুল সৃষ্টি হয়েছে, এরকম করে কিন্তু হাই স্কুল সৃষ্টি হয়েছে, এরকম করে কিন্তু কলেজ সৃষ্টি হয়েছে। পরে গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইট ওভার। প্রথমবার প্রাইমারি স্কুল এডুকেশনটাকে ন্যাশনালাইজ করা হয় 73-4-এ প্রথম এটা ম্যাস স্কেলে প্রাইমারি স্কুলটা ন্যাশনালাইজ হয়। হাই স্কুল সিস্টেমটা গত 10 বছর আগে পর্যন্ত ছিল এন্টায়ারলি প্রাইভেট। এখন যেটা হচ্ছে, তাদের বেতন সাপোর্টটা দিচ্ছে সরকার এবং কিছু প্রজেক্ট সাপোর্ট দিয়ে কিছু বিল্ডিং টিল্ডিং করে দিচ্ছে, কিন্তু এখন এটা প্রাইভেট। কিন্তু বাল্ক অফ দি হাই স্কুল এডুকেশন ইজ প্রাইভেট। একই সিস্টেম কলেজেও, একটা থানাতে খুব রেয়ারলি একটা হয়তো নতুন সরকারি কলেজ আছে। সুতরাং এডুকেশনটা কিন্তু এন্টায়ারলি প্রাইভেট, এবং গ্রাজুয়ালি যেটা হয়ে গেছে আবার শিফট হয়ে যাচ্ছে। এই প্রাইভেট সিস্টেমের মধ্যে আবার শ্রেণীভেদ হচ্ছে। বেড়াভাঙ্গা স্কুল আর কিন্ডারগার্টেন দুটোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। মাদ্রাসা সিস্টেম, স্কুল সিস্টেম একটা ভাগ হচ্ছে। আবার স্কুল সিস্টেমের মধ্যে এসে ক্যাডেট কলেজ সিস্টেম, জেনারেল সিলেবাসের স্কুলস, আবার স্পেশাল ইংলিশ সিলেবাস স্কুলস, এরকম আলাদা ভাগ হয়ে যাচ্ছে। এটা ডিফারেন্ট ইস্যু, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, for the rich and the poor, for both there are private sector attracting them. Dominant private sector কিন্তু এখনো এডুকেশনে প্রাইভেট সেক্টর। তাহলে আপনি যখন এডুকেশন সার্ভিসের কথা আলোচনা করবেন, দেন হাউ ক্যান ইউ ইগনোর প্রাইভেট সেক্টর? যদি ইগনোর করেন তাহলে আপনার গভর্নেন্স থাকবে না। আপনিও একটা দুইটা প্রাইমারি, শুধু প্রাইমারি এডুকেশন এবং গভর্নমেন্টের স্কুল এবং কলেজ আছে নিয়ে বসে থাকেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা রাস্তা বুঝি, ব্রিজ বুঝি, কিন্তু একসময় রাস্তা এবং ব্রিজ এগুলো কিন্তু প্রাইভেট সেক্টর থেকে হয়েছিল। ফিলান্থ্রপিস্টদের কমিউনিটির উদ্যোগে এই রাস্তা এবং স্কুলগুলো হয়েছিল। মূল জায়গাটা কিন্তু পাবলিকের। সরকার পরবর্তী সময় এটাকে গ্রহণ করে নিয়ে বলা হচ্ছে এই জায়গাটা মানুষের চলাচলের পথ, এটাকে আমি খাস খতিয়ানভুক্ত করা হলো। কিন্তু মানুষ, এটা প্রাইভেটে ছিল এক সময়, প্রাইভেটে দান করেছে, পরে সরকার এটাকে অধিগ্রহণ করে এটাকে খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে, অথবা এটাকে পাবলিক ইজমেন্ট বলে। এটার একটা ল্যান্ড ডিপার্টমেন্টের ভাষায় নাম হচ্ছে পাবলিক ইজমেন্ট, জনগণের ব্যবহার্য সম্পত্তি হিসেবে হয়েছে। সুতরাং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু শুধু রোড অ্যান্ড ব্রিজ, এটাকে আমরা কিছুটা পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি। বাকিগুলো কিন্তু এখনো, যেমন হাট বাজার, এটা একটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। মসজিদ, কমিউনিটি ইনস্টিটিউশনস, এগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার। এগুলো কার কাছে বিলং করে? পাবলিকের, প্রাইভেটের। এবং আদার সার্ভিসেস সাচেস টেলিফোন তো এক সময় প্রাইভেট ছিল না, পাবলিক মাত্র টেলিফোন ছিল, আর কারো কাছে থাকতো না। একটা টেলিফোন লাইনের জন্য বছর পর বছর ধর্ণা দিতে হইতো, বহু টাকা ঘুষ দিতে হইতো। এখন কিন্তু আর এটা হয় না। মোবাইল যখন হয়েছে প্রাইভেট সেক্টরে, এখন রিক্সা চালায়, আবার সে ফোন করে, এই সকিনা বেবি কেমন আছো, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে, কেমন? ঠিক একই রকম ভাবে কাজের বুয়া কাজ করে, আফা আজকে আসতে পারবো না, আমার আজকে মেয়ের জামাই আসছে, টেলিফোন। সো এত সহজলভ্য হয়ে গেছে এটা, হ্যাঁ, সবার হাতে হাতে চলে গেছে। এরকম ভাবে ফুয়েল, পাওয়ার, অনেক কিছু আছে। সেই জন্য বলছি যে আমাদের সেবা ক্ষেত্রে দেখতে গেলে এবং আমাদের লাইভলিহুডের ক্ষেত্রে দেখতে গেলে, যেমন বাজার, কনজিউমার গুড সাপ্লাই, এটা ছাড়া আমার জীবন চলবে না। এটা কোত্থেকে আসে? এন্টায়ারলি প্রাইভেট সেক্টর থেকে। সুতরাং পাবলিক সেক্টরের অবদান আমাদের লাইফে ইজ ভেরি ভেরি মিনিমাম। কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বললে আমরা সবকিছু ভুলে গিয়ে খালি গভর্নমেন্টকে ফোকাস করি। দ্যাট মেন্টালিটি হ্যাজ টু বি চেঞ্জড। এগুলো কিন্তু নতুন জিনিস, কিন্তু আপনার সিলেবাসে এখন আসতে হবে, ঢুকতে হবে। সেই জন্য আমি আজকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এন্ড টিচারদের যেহেতু অ্যাড্রেস করছি, সেই কারণে আমি এইভাবে জিনিসটাকে ফ্রেম করলাম। এবং এটা আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু আমি আমার একাডেমিক লোকদের মধ্যে ঢুকতে পারছি না। তারা ওই তাদের যা পড়ে আসছে এটার বাইরে যেতে চায় না। এই বিউরোক্রেসি পড়ে আসছি, ও বিউরোক্রেসির মধ্যে থেকে আর কিছু বুঝতে চাই না। এটা গেল কত নম্বর? 21, 22-তে জানাইবার। প্রাইভেট সেক্টর একটু সময় নিলাম, এটা বুঝতে হবে আমাদের। এবার আসেন, প্রাইভেট সেক্টরের বাইরে আরেকটা প্রাইভেট সেক্টর আছে, এটা ভলান্টারি ডেভেলপমেন্ট এজেন্সি সেক্টর বললাম। জেনারেলি এনজিওস গুলো আছে বাংলাদেশে, প্রায় মাঠ পর্যায়ে কাজ করে এনজিও সংখ্যা প্রচুর। এর মধ্যে অনেকগুলো আছে বিগ অর্গানাইজেশন, যেগুলো গভর্নমেন্ট থেকে অনেক বেশি শক্তিশালী।
ধরতে গেলে, কাজের দিক থেকে, এফিসিয়েন্সির দিক থেকে, ইভেন রিসোর্সের দিক থেকে, স্পেশালাইজেশনের দিক থেকে। এরকম এনজিও আছে, ব্রেক আছে, আরো অনেক এনজিও আছে এরকম যারা বেশ ভালো কাজ করে। সরকার তাদের কাছ থেকে অনেক সময় অ্যাডভাইস গ্রহণ করে। ফিলান্থ্রপিস্টটা বাংলাদেশে খুব একটা গ্রো করে না। আমাদের এখানে বড় লোকরা বড় লোক হয়, কিন্তু তারা ফিলান্থ্রপিস্ট হয় না। তারা কিন্তু একটা হসপিটাল করে না, মসজিদ করে, সবাই মাদ্রাসা করে, কিন্তু হসপিটাল করে না, স্কুল কলেজ করে না। স্কুল কলেজ করতে গেলে গভর্নমেন্টের কাছে দরখাস্ত করে, তাহলে গভর্নমেন্ট করে দিলে এটা বাপের নামে হয়ে যায়, নিজের নামে হয়ে যায়, স্ত্রীর নামে করে ফেলে। এরকম স্ত্রীর নামও আছে বহুজনের, কিন্তু নিজের টাকায় করে না। এটা যেমন ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন থেকে শুরু করুন, যদি এরা কারা, এরা বড় বড়, ইভেন আমাদের পাশের দেশে যে টাটা বিড়াল্লা গোয়েঙ্কাদের যে প্রভিডেন্ট ফাউন্ডেশন আছে, তারা অনেক অনেক কোটি 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 টাকার কাজ করে। বিরাট বিরাট হসপিটাল আছে টাটা বিড়ালার, তাই না? খ্রিস্টান মিশনারিদের বড় বড় হসপিটাল আছে, কিন্তু আমাদের যারা রিলিজিয়াস লিডার তারা ওইদিকে যায় না, তারা খালি ওয়াজ করার মধ্যেই থাকে, তারা কিন্তু কোনো এই জাতীয় কাজের মধ্যে যায় না। সিটিজেন গ্রুপস, এটাও কিন্তু আস্তে আস্তে একসময় ছিল, এটা রেয়ার হয়ে যাচ্ছে, এখন রেয়ার স্পেসিস হয়ে যাচ্ছে, যার ফলে ঠিক গভর্নেন্সের এই উইং গুলো না থাকলে কিন্তু গভর্নেন্স থাকবে না। কারণ অ্যাকাউন্টেবল করার জন্য কিছু লোক তো কাজ করতে হবে, সেজন্য এগুলো ইম্পর্টেন্ট। সিটিজেন গ্রুপ থাকা, কমিউনিটি অ্যালাইভ থাকা। আপনি কলকাতায় যান, ইন্ডিয়াতে যান, দেখবেন প্রত্যেক পাড়ায় পাড়ায় ক্লাব আছে, লাইব্রেরি আছে, মহল্লায় মহল্লায় বসে আড্ডাতে তারা পূজা করে, পূজা আসলে তাদের একটা বিরাট কাজ বেড়ে যায়, তারা বসে একটা কালচারাল প্রোগ্রাম করে, বাইরের শিল্পী টিল্পী নিয়ে আসে। আমাদের এগুলো চলে গেছে, কিন্তু পাড়ায় পাড়ায় বই বুক ক্লাব আছে, পাড়ায় পাড়ায় ব্যায়ামাগার আছে, এগুলো কিন্তু কেউ করে দেয় নাই, তারা নিজেরাই করে নিয়েছে, কিন্তু এনজয় করে। আমাদের কিন্তু সমাজটা ভেঙে যাচ্ছে, আমাদের কিন্তু এগুলো নাই, কমিউনিটি বলে কিছু নাই। আমাদের কমিউনিটি গুলো পলিটিক্যাল পার্টির মধ্যে, পলিটিক্যাল পার্টির চোরাবালিতে কিন্তু ডুবে যাচ্ছে। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো কমিউনিটি নেই, ক্লাবে গিয়ে ওখানে কিন্তু কোনো আলাপ আলাপ হয় না, ওখানে গিয়ে রাজনীতি ওই একই জিনিস, এই পার্টি আর ওই পার্টি, এর বাইরে নেই। আমরা কেমন জানি এইগুলো, এই জন্য আমি এটা আনলাম। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর দি গভর্নেন্স। ইউনিভার্সিটি গভর্নেন্সের জন্য ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট রোল তারা প্লে করবে। ডাক্তারদের কাজ করানোর জন্য প্রফেশনাল ইনস্টিটিউশন, ডাক্তারদের অর্গানাইজেশন বিএমএ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তারা কিন্তু গাইড করবে। বিদেশে কিন্তু বিএম এর রেকমেন্ডেশনে ডাক্তারি চলে যায়। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর যদি রিকমেন্ডেশনে একজন ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট বাতিল হয়ে যায়। আপনি এই প্রসঙ্গক্রমে বলি যে আপনি কানাডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর একটা নিয়ম আছে। নিয়মটা কি? সেটা হচ্ছে যখনই একজন লোক গ্রাজুয়েট হয়, ইঞ্জিনিয়ার হয়, তাকে একটা আংটি পরিয়ে দেওয়া হয়। আংটি, সেই আংটিটা হচ্ছে কিসের জানেন? এটা আমি একটা প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম। সেই আংটিটা হচ্ছে একটা ব্রিজ, 100 বছর আগে বিরাট একটা স্টিল ব্রিজ ধসে পড়েছিল এবং প্রায় 30 জন লোক মারা গিয়েছিল, 2 বার ধসে পড়েছে এটা ব্রিজটা। তখন ওই ব্রিজের স্টিল গুলাকে সংরক্ষণ করা হয়েছে। ইঞ্জিনিয়ার্স অফ ইনস্টিটিউট অফ কানাডা তারা এই স্টিল থেকে একটা আংটি বানায়। প্রত্যেক ইঞ্জিনিয়ার যখন গ্রাজুয়েট হয়, এই আংটিটা তাকে পরিয়ে দেওয়া হয়, যাতে করে তার ফেলিওরটা সে মনে রাখে সারা জীবন। এটা তাদের সিম্বল, কিন্তু ইঞ্জিনিয়ারিং ফেলিওর, গ্রেট ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইঞ্জিনিয়ারিং ফেলিওরের এই চিহ্নটা ধারণ করে তারা আংটি হিসেবে। সেই জন্য বলতে চাচ্ছি যে এই যে জিনিসগুলো, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এনজিও ইম্পর্টেন্ট, ফিলান্থ্রপিস্ট হওয়া। আমি খুব বড় লোক হলাম, বড় লোক হয়ে খালি আমি আমার দেশে বড় লোক হয়ে তারা কিভাবে তার পাসপোর্ট শেষ করে 2টা পাসপোর্ট নিয়ে বিদেশে চলে যাবে সেই চিন্তা আছে। কিন্তু নিজে একটা ফাউন্ডেশন করে আমার লাভের অর্থ আমি কি করবো? এখন বিল গেটস কি করছে, মাইক জুকারবার্গ কি করছে? এখন সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যদি প্রাইভেট থেকে এসে থাকে ফর কোভিড এর জন্য, টিকার জন্য, প্রতিষেধকের জন্য, এটা তো বিল গেটস থেকে আসছে। তাহলে তার আর অর্থ উপার্জনের সার্থকতাটা ওখানে, ফিলান্থ্রপিতে। এটা হ্যাঁ, ঠিক আছে। আসেন 22-এ আমরা আছি, এখন যান 23 আর 3টে স্লাইড আলোচনা করবো, 23, 24, 25। এতক্ষণ তো আমি ইনস্টিটিউশন গুলো ডিসক্রাইব করলাম, যে গভর্নেন্সের ইনস্টিটিউশনস এর ম্যাপিংটা আপনাদের দেখাইলাম। এখন এই যে 6 সেটস এর আলোচনা করলাম। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কম্পোজড অফ 4 স্ট্রিমস, এটা মনে রাখবেন। ইলেক্টেড লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস অফ 3 tiers in the rural and 2 different institutions in the urban city corporation municipalities. Then private profit sector, private non-profit sector. Profit sector to important. Private profit sector, private non-profit sector.
কমিউনিটি, ফ্যামিলি, হাউসহোল্ড, ইন্ডিভিজুয়ালস। এই 6টা ইনস্টিটিউশনাল ম্যাপিং আমি করলাম। এটা হচ্ছে গভর্নেন্সের জন্য ইম্পর্টেন্ট। দেন আর 2টা স্লাইড আছে। আচ্ছা, হাউ টু ব্রিং সিনার্জিস। এখন ডিসি সাহেব, সিভিল সার্জন সাহেব, কৃষি অফিসার সাহেব, এরা তো সবাই তার প্রত্যেকের নিজস্ব একটা দপ্তর আছে, ভবন আছে, তার নিজস্ব একটা টিওয়ার আছে, নিজস্ব কিছু সম্পদ আছে, নিয়ে বসে থাকবে। কিন্তু কমিউনিটিকে সেবা দিতে গেলে এটা একটা সিনার্জি প্রয়োজন। আমাদের দেশে হচ্ছে কি, যেমন হেলথ পাবলিকও দিচ্ছে, প্রাইভেটও দিচ্ছে। এখন দোকানদার বিক্রিও করছে, প্রফিটও, হেলথে প্রফিট সেক্টরও আছে, নন প্রফিট সেক্টর আছে, পাবলিক সেক্টরও আছে। কিন্তু আমি কি হেলথ সার্ভিস পাচ্ছি কিনা? তাহলে কোথায় প্রবলেমটা? প্রবলেমটা হচ্ছে রুলস অফ এনগেজমেন্ট। রুলস অফ এনগেজমেন্ট। আমি প্রাইভেট সেক্টর কিভাবে এনগেজ হব, পাবলিক সেক্টর কিভাবে এনগেজ হব, প্রফিট সেক্টর কিভাবে এনগেজ হব, তার একটা রুল লাগবে সর্বজনীন। রুলটা থাকলে আমরা কিন্তু কে জানবো কে কোথায় কি করবো। কারণ ডাক্তার প্রেসক্রিপশন দিবে, দোকানদার ওষুধ দিবে, তাই তো? তাহলে এখানে কিন্তু রুলস অফ এনগেজমেন্টের প্রয়োজন আছে। ডাক্তার ওষুধ দেওয়ার সময় আপনাকে কি জেনারিক নেমে দিচ্ছে নাকি ব্র্যান্ড নেমে দিচ্ছে? ব্র্যান্ড নেমে দিতে গেলে কোন কোম্পানির ওষুধ লিখছে, কেন লিখছে? সস্তা ওষুধ লিখছেন, দামি ওষুধ লিখছে, দেশি লিখলো না বিদেশি লিখলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে এখানে রুলস অফ এনগেজমেন্ট ঠিক করতে হবে। আমার প্রেসক্রিপশনের মধ্যে তোমাকে কোনো ব্র্যান্ড নেম দেখা যাবে না, লিখতে হবে জেনারিক নেম। দেন কাস্টমার উইল চুজ when he will go to purchase, he will purchase জেনারিক নেমে ওষুধ দাও। এটা কিন্তু আমার ওষুধ পলিসিতে আসছিল, এই জাফরুল এখন তো মৃত্যু মুখে। তারা যখন ড্রাগ পলিসি করেছিল তখন একটা ড্রাগ পলিসির মধ্যে জিনিসটা ছিল এরশাদ আমলে। রিসোর্সেস শেয়ারিং মেকানিজম নিড টু বি ডিভাইসড। রিসোর্সগুলো সব গভর্নমেন্টের কাছে থাকবে খালি, নাকি আমি শেয়ার করব একটা বিশেষ সেক্টরের শেয়ার? এই সিনার্জির জন্য এখানে আমি 6টা পয়েন্ট রেখেছি। একটা হচ্ছে রুলস অফ এনগেজমেন্ট থাকবে আমাদের, একটা কে কার সাথে কিভাবে এনগেজ হবো। Resource sharing and mechanism need to be devised. Sharing of power, authority, and responsibility, as well as accountability mechanism have to be established. Sharing of power, authority, and responsibility, as well as accountability. এটা আলাদা না আসলে ওইটার অংশ। Accountability mechanism have to be established. Transparency of process is an urgent need. কারণ প্রত্যেকটা ইনস্টিটিউশন একটা প্রসেসের মাধ্যমে কাজটা করে। এই প্রসেসটা ট্রান্সপারেন্ট হওয়া লাগবে, সেই প্রসেসটা সবাই জানতে হবে। মনিটরিং এন্ড ইভালুয়েশন অফ আউটপুট ইজ এসেনশিয়াল। আলটিমেটলি আপনি ডাক্তার সাহেবকে বসাইলাম আমি আমার হেলথ সেন্টারে, আপনি কি দিচ্ছেন এটা আমার দেখা জানা আছে, দরকার আছে। কয়টা রোগী দেখছেন ডেইলি, এর মধ্যে কয়টা ভালো হলো, কয়টা খারাপ হলো, এটা দেখার বিষয় আছে। কোথায় আপনি ফেল করলেন, এটা দেখার বিষয় আছে। এই জন্য আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে গভর্নেন্সের একটা বড় ত্রুটি হচ্ছে দেয়ার ইজ নো সিস্টেম অফ মনিটরিং এন্ড ইভালুয়েশন। কোনো মনিটরিং ইভালুয়েশন বলে কিছুই নেই। এটা সেন্টারও নেই, প্রান্তেও নেই, কেন্দ্রতেও নেই, প্রান্তেও নেই। তাহলে আমার কি 25 আরেকটা স্লাইড আছে, এটা সিনার্জির জন্য। এবার প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করবো কি? প্রবলেমস অফ লোকাল গভর্নেন্স ইন বাংলাদেশ, অ্যাবসেন্স অফ রুলস অফ এনগেজমেন্ট যেটা বললাম, among stakeholders, reallocation of role according to the need and capacity. এটা ইম্পর্টেন্ট। কেন? ডিসির কি ক্যাপাসিটি আছে 502টা ফাংশন করার? আমি এটা না বুঝে why I have assigned so many functions to a deputy commissioner, কেন 502টা ফাংশন দিলাম? উনি তো একটা কাজই করেন, সেটা হচ্ছে প্রোটোকল। মন্ত্রী সাহেব আসলে, এমপি সাহেব আসলে, বড় কোনো অফিসার আসলে তার পিছন পিছন থাকা, এটা একটা বড় কাজ। তো তাকে আমি 502টা ফাংশন দিলে সে কখন করবে এগুলো? 150টা মিটিং এর প্রিসাইড করে দিলে কখন করবে এগুলো মিটিং? তাহলে রিঅ্যালোকেশন অফ রোল অ্যাকর্ডিং টু দ্য নিড এন্ড ক্যাপাসিটি ইজ ইম্পর্টেন্ট। অ্যাবসেন্স অফ রোল ডিফারেন্সিয়েশন অ্যামাং ডিফারেন্ট অ্যাক্টরস, রোলটা ডিফারেন্সিয়েট করে দিতে হবে। যেমন আমার টিও সাহেব থানা এডুকেশন অফিসার, উপজেলা এডুকেশন অফিসার, তার রোল আছে একটা। শিক্ষকের রোল আছে, শিক্ষকের মধ্যে আবার হেডমাস্টারের রোল আছে, আদার টিচারদের রোল আছে, আবার স্কুল ম্যানেজমেন্ট কমিটির একটা রোল আছে। ফর এক্সাম্পল, আপনি স্কুলে সিলেবাস দিবেন, বই দিবেন, মাস্টার নিয়োগ করবেন, এটা কোন লেভেল থেকে হবে? এটা একটা লেভেল থেকে হবে। কিন্তু স্কুলে আপনি খাবার সরবরাহ করবেন, খাবারটাকে রান্না খাবার হবে, ঠিক আছে, তাহলে এই খাবারটা দেওয়ার জন্য কি সিও সাহেব, টিও সাহেব কি এসে বসে থাকবেন? এরা কে করবে? এটা ম্যানেজমেন্ট কমিটি, স্কুল কমিটি, স্কুল ম্যানেজমেন্ট কমিটির টিচার্সরা তারা ঠিক করবে কিন্তু কোন বেলাতে কি দেবে, কিভাবে দিবে, কারা রান্না করবে, এটা ঠিক করে দিবে তারা। স্কুলে আপনি ইউনিফর্ম দিবেন, ইউনিফর্ম কি সব ডিস্ট্রিক্ট থেকে সেলাই করে দিয়ে পাঠিয়ে দেবে স্কুলে? নো, এটা ডিসেন্ট্রালাইজেশন দরকার আছে।
এটা স্কুলেই করবে, প্রত্যেকটা বাচ্চার মাপ নিয়ে স্কুল থেকেই ইউনিফর্ম করতে হবে। সেজন্য আমরা এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এক্সারসাইজটা কখনো করিনি, এটা আরেকদিন যদি সময় হয় কোনোদিন বলবো। এটাকে বলে ফাংশনাল অ্যাসাইনমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাসাইনমেন্ট, এই একটা কনসেপ্ট আছে। অ্যাসাইনমেন্টটা কি, এডুকেশনটা ডিসেন্ট্রালাইজ করব, কোথায় কতটুকু দেবো সেটা কিন্তু জানতে হবে অ্যাসাইনমেন্ট দিয়ে। সেই জন্য এই অ্যাবসেন্স অফ ডিফারেন্সিয়েশন, আমি ডিফারেন্সিয়েশন না করলে আমি একটা বাইর করতে পারবো না। ইনফর্মাল পার্সোনালাইজড অথরিটি রুল ওভার ফর্মাল লিগ্যাল অথরিটি। আমাদের দেশে কি হচ্ছে, একজনের রোল আছে, সাইন ডিউটি আছে, কিন্তু একজন ইনফর্মাল লিডার এসে বলছে না এটা হবে না, এটাই হবে। ইউএনও কি করবে, এটা ইফ এমপি ডিসাইডস দিস ইজ ইনফর্মাল রোল অফ এমপি, তখন তার ফর্মাল রোলটা সে পালন করতে পারছে না, এটা গভর্নেন্সে ক্ষতি হচ্ছে। ওভার সেন্ট্রালাইজেশন অফ অথরিটি, ল্যাক অফ রেশনাল ডিসেন্ট্রালাইজেশন, এটা আমরা সবাই বুঝি। টু মাচ পাওয়ার উইথ টু লিটল অ্যাকাউন্টেবিলিটি। আমি ডিসিকে এত পাওয়ার দিলাম, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাছে কি তার অ্যাকাউন্টেবিলিটি আছে? ডিস্ট্রিক্ট কাউন্সিল কি তারা কোনোভাবে অ্যাকাউন্টেবল করতে পারে না? এটা কিন্তু বিধান আমি করি নাই। উপজেলা পরিষদ, উপজেলার সমস্ত অফিসারকে অ্যাকাউন্টেবল করার কথা আইনে বলা আছে, কিন্তু আমি এটাকে রিএনফোর্স করিনি, এনফোর্স করিনি, যার এখনো কোনো গভর্নেন্স নাই। টু মাচ এক্সপেকটেশন উইথ টু লিটল পাওয়ার, রিসোর্সেস এন্ড কি জানি এটা কি আছে ভিতরে, টু ডেলিভার। এত টু মাচ এক্সপেকটেশন আমাদের। যেমন আমি হেলথ সেক্টর থেকে খুব আশা করছি যে কোভিড-19 আসছে, এটা তারাই সব সমাধান করে দিবে। নো, তাদের পাওয়ার, হেলথ ডিপার্টমেন্টের তাদের রিসোর্স এবং অন্যান্য কিছু এটা সাপোর্ট করছে না। আসলে আমি হেলথ ডিপার্টমেন্টকে গড়ে তুলিনি। তাইলে এইগুলো হচ্ছে আমার গভর্নেন্সের প্রবলেম, এবং এই প্রবলেমের মধ্যে সলিউশনটা আমার বের করতে হবে। আমি আলোচনাটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করলাম বলে হয়তো অনেকের প্রথমবারের এই কথাগুলো এইভাবে শুনলেন। আমি আশা করবো যে আপনারা যদি এটা ঠিক ফলো করে থাকেন, you can come up with many questions to me. I'll try to answer. Thank you very much. স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ স্যারের আলোচনা শুনলাম। মোটামুটি স্যার আমাদের বাংলাদেশের লোকাল গভর্নেন্স এবং তার সাথে যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইনভলভ, এর সাথে প্রাইভেট সেক্টরের যত লিঙ্ক এবং সেটা সিনার্জির জন্য যে ইম্পর্টেন্ট আসপেক্ট গুলো আছে স্যার সেগুলো বিশদভাবে আলোচনা করেছেন। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আপনারা সবাই জানেন আপনাদের জুম অপশনে একটি অপশন আছে যে রেইজ হ্যান্ড বলে একটা অপশন আছে। যদি আপনি প্রশ্ন করতে চান আপনি অলরেডি এখানে আপনার রেইজ হ্যান্ড করতে পারেন। আপনি চ্যাট বক্সে অলরেডি আমার প্রশ্ন আসা শুরু হয়েছে। তো প্রথমে আমাদের সাথে আছে রিফাত মাহমুদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। রিফাত মাহমুদ একটি প্রশ্ন করতে চেয়েছেন। রিফাত মাহমুদ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি যদি একটু করতেন স্যারকে। স্যার সালাম স্যার। আমি রিফাত মাহমুদ স্যার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্যার। থ্যাংক ইউ স্যার। আসলে স্যার আমি মানে সেই ফার্স্ট ইয়ার থেকেই স্যার, আসলে আমরা যখন 2009 সালে 8 সালে স্যার বিশ্ববিদ্যালয়ে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র আমি। সেখানে তখন থেকে স্যার আসলে থার্ড সেমিস্টারে আমাদের লোকাল গভর্নমেন্ট কোর্সটা ছিল স্যার, থার্ড সেমিস্টারে। তো তখন থেকে আর কি স্যার আপনার ব্যাপারে স্যার আসলে পড়া, আপনার বিভিন্ন আর্টিকেল স্যার এবং বই, আপনার বিশাল একটা মোটা বই আছে স্যার ডিসেন্ট্রালাইজেশন নিয়ে, সেই বইটা স্যার আমার আছে আর কি স্যার কালেকশনে। এবং স্যার মানে খুবই ভালো লাগে স্যার আপনার কথা স্যার। তার প্রেক্ষাপটেই স্যার এবং আপনার আজকের আলোচনা শুনে স্যার বেশ কিছু স্যার আমার দুটো স্যার প্রশ্ন ছিল, যেটা স্যার কিছুটা আমার মনে হয় যে আমি যেহেতু স্যার লোকাল গভর্নমেন্ট নিয়ে আমার কিছু রিসার্চও আছে স্যার, এমপিরিক্যাল রিসার্চই স্যার আমার করা হয়েছে উপজেলা লেভেলে এবং জেলা পরিষদ লেভেলে। তো তার প্রেক্ষাপট থেকে স্যার আর কি প্রশ্ন দুটো করা। একটা হলো, প্রথম প্রশ্ন স্যার যেটা হলো যে আমাদের খুব একটা কনফ্লিক্টিং একটা স্যার অ্যাটিটিউড আমরা দেখতে পাই বিটুইন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের মানে উপজেলা চেয়ারম্যান যিনি। তো এখানে স্যার আসলে আমরা তো জানি যে এখানে বাংলাদেশের আপনি যে কালচার বললেন অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার বা লোকাল গভর্নমেন্ট কালচারে আমরা দেখি যে ইউজুয়ালি যিনি ইওনো তিনি তো স্বাভাবিকভাবে তার সুপ্রিম পাওয়ার
তা এখানে স্যার অ্যাপ্লাই করেন আর কি, বিভিন্ন যেসব আমরা দেখি যে রুলস রেগুলেশনস, এমনকি ফিনান্সিয়াল যেসব কর্মকাণ্ড সেখানেও। কিন্তু স্যার অ্যাকচুয়ালি তো উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান স্যার, তিনি তো আসলে আমাদের যিনি জনপ্রতিনিধি, ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য ভোটস অফ দ্য অ্যাডাল্টস ওখানকার। তো সেখানে স্যার এই তাদের যে নেগেটিভ অ্যাটিটিউডটা আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলার সময় যে দেখা যায় যে ইউনোদের প্রতি তাদের একটা কিছুটা হলো একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে। এইটার স্যার এই ব্রিজটাকে স্যার আরো কিভাবে কমিয়ে আনা যায় স্যার, এটা যদি স্যার আপনি একটা দিতেন বিটুইন ইউনো এন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান। হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। জি স্যার, আরেকটা ছিল কনফ্লিক্ট না, উপজেলার কনফ্লিক্টের কথা। জি স্যার, কনফ্লিক্ট স্যার। আরেকটা হলো স্যার, আমরা জানি যে জেলা পরিষদের স্যার নতুন 2016 সালে একটা স্যার নতুন অ্যাক্ট হয়েছে, আপনি যে এখন যে ওদের যে ইলেকশন সিস্টেমটা সেটা কিছুটা আমাদের ইলেকটরাল কোলাজ, যেটা আমেরিকান সিস্টেম, যেটা স্যার প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ওটার মধ্যে যে যারা ওই জেলা পরিষদের আন্ডারে যে যত ধরনের, ঠিক আছে, এটা আপনার এলাবোরেট করার দরকার নাই। জি প্রশ্নটা বলুন। ওই এখন স্যার এইটা কি স্যার আমাদের কনস্টিটিউশনের সাথে কি ভায়োলেশন হয় স্যার, আর্টিকেল 59? না, ঠিক আছে। এই দুই প্রশ্ন আপনার? জি স্যার। স্যার আমরা আর কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই। ওকে, ঠিক আছে, একসাথে আসা ভালো। হ্যাঁ, একসাথে দুজনে। আর কেউ প্রশ্ন করতে চায় আমাদের এখানে? মিশকাত জাহান আমাদের কলিগ, আমাদের কুমিল্লা লোক প্রশাসন বিভাগের লেকচারার মিশকাত জাহান, আপনার কি কোনো মতামত প্রশ্ন আছে স্যার? মিশকাত, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ মিশকাত, আপনি আপনার পরিচয় দিয়ে আপনার মতামতটি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি মিশকাত জাহান, আমি বর্তমানে প্রভাষক হিসেবে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। Many thanks to Sir and Krishnoda and other audience to arrange such a resourceful discussion. স্যার আমি আসলে লোকাল গভর্নেন্স আমারও খুবই ইন্টারেস্ট, লাইক রিফাত মাহমুদ ভাইয়া। তো আমি যেটা স্যার আমার খুব বড় একটা প্রশ্ন, একটাই প্রশ্ন আমার, সেটা হচ্ছে স্যার আপনি যেটা বললেন যে ডিস্ট্রিক্ট আমাদের যে ডেপুটি কমিশনার সাহেব তার এই 502টা কাজ তাকে অ্যাসাইন করা, এই কাজটা তো আর এখন থেকে না, এটা তো আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার। তো মানে এতদিন পরেও কেন এত ফাংশনস তাকে করতে হচ্ছে এবং এই বিষয়গুলো কেন ঠিক হচ্ছে না, এবং সিনার্জির ব্যাপারটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমরা এখন ফিল করছি ডিউরিং দিস ক্রাইসিস ক্রিটিক্যাল মোমেন্ট, যে ফর দ্য ল্যাক অফ সিনার্জি এখন এই স্বাস্থ্য খাতের এত দুরবস্থা। সো মানে আমার কথা হচ্ছে যে প্র্যাকটিশনাররা তো বলছেন, সো একাডেমিশিয়ানরাও লিখছেন, কেন এই বিষয়গুলো পরিবর্তন হচ্ছে না এবং এই বিষয়গুলো কিভাবে পরিবর্তন আনা যায় আসলে, মানে আমরা কিভাবে অ্যাকশনে যেতে পারি, যেটা কি বলা যায় যে অনেকটা রিগরাস এভিডেন্স বেসড রিসার্চের মাধ্যমে আমরা হয়তো বা অ্যাকশন ওরিয়েন্টেড কিছুতে যেতে পারি। মানে আমি ওয়ে ফরওয়ার্ডটা জানতে চাচ্ছি স্যার, যে আসলে আমরা সবাই ফিল করছি ইম্পর্টেন্স গুলো, গভর্নমেন্ট লেভেলেও হয়তো বা তারা রিসার্চ করছে, তারাও জানে, কিন্তু এই পরিবর্তনগুলো কেন হচ্ছে না এবং এই পরিবর্তনগুলো আনার জন্য আমাদের কি করণীয় ভূমিকা আছে? ধন্যবাদ। আমার মনে হয় স্যার প্রশ্নটি বুঝতে পেরেছেন। স্যার এখন আমরা আপনার কাছে চলে যাচ্ছি প্রশ্নগুলো। শেষ প্রশ্নটা আগে বলছি। মিশকাত জাহান যে প্রশ্নটা করেছেন, এখন বিষয়টা তো অনেক দীর্ঘ আলোচনা করতে হয়। সেটা হচ্ছে, প্রথমত আমি খুব সংক্ষেপে বলি, ডেপুটি কমিশনার পদটা সৃষ্টি হয়েছে কোন সময় তার প্রেক্ষাপটটা আপনাকে দেখতে হবে। এটা মূলত সৃষ্টি হয়েছিল ব্রিটিশ কলোনিয়াল রুলাররা, তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশনের লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সেকেন্ড হচ্ছে রেভিনিউ কালেকশন করা। সেই জন্যই জুডিশিয়াল ফাংশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনকে একসাথে করা হয়েছিল। আমরা এখন সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে মুভমেন্ট করলাম না, ব্রিটিশরা কেন এটা একসাথে রেখেছিল? কারণ জানা যায় উনি কালেকশন করবেন, উনি বিচার করবেন একজন, তাহলে তাদের পক্ষে সুবিধা। বিচার যদি আরেকজনে করে তাহলে সে বলবে রেভিনিউ মাপ, কিন্তু একজনে যদি করে সে এনফোর্সও করবে, সে ধরেও আনবে, পুলিশ দিয়ে সে আবার বিচারও করবে। এইভাবে ডেপুটি কমিশনারের পজিশনটাকে কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি বলার সময় প্রথমে বলেছি ডিস্ট্রিক্ট, ব্রিটিশ আমলের একটা নাম ছিল কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার বেসিক ফাংশন কালেকশন এবং
এখনো দেখবেন না পুরানো ডিস্ট্রিক্টগুলোতে কালেক্টরেট বলা হয়, কালেক্টরেট ময়দান বলা হয়, অফিস, কালেক্টরের অফিস। তো এখন সেই ট্র্যাডিশনাল তখন এত অফিসিয়াল ছিল না, এত পাবলিক ইনস্টিটিউশন ছিল না, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট হয়নি। যখন এইসব কাজগুলো ব্রিটিশরা করে তখনকার কনটেক্সটের জন্য, রুলারদের জন্য দ্যাট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু ওভার দি ইয়ার আমাদের অনেক চেঞ্জেস হয়ে গেছে, অনেক চেঞ্জেস হয়ে গেছে, যার ফলে ডেপুটি কমিশনারের পদটাই কিন্তু অবসলিট হয়ে গেছে রিয়েল অর্থে। তার আসলে কোনো ক্ষমতাই নেই, তার আসলে কোনো ফাইন্যান্সই নেই, তার আসলে কোনো ফাংশনই নেই। মানুষ না গেলে কিন্তু তার কোনো ফাংশন নাই। কিন্তু হেলথ অফিসারের অনেক ফাংশন আছে, কৃষি অফিসারের অনেক ফাংশন আছে, কিন্তু পুয়ার লাইভ স্টক অফিসার, পশু কর্মকর্তা, তারও কিন্তু ফাংশন আছে। তার ওয়াইফকে সবাই ভাগে পশু ভাবি, তার কিন্তু ফাংশন কম না। কিন্তু সেই হিসেবে কিন্তু ডিসি ভাবির কিন্তু এই মহিলা ক্লাবের চেয়ারম্যান হওয়ার রাইট নাই। কিন্তু ডিস্ট্রিক্টে যেখানে যাচ্ছেন ইউএনও ভাবি আর ডিসি ভাবি, তারা হচ্ছে মহিলাদের সর্দার। মানে আমরা একটা কালচার গ্রো করেছে দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমলে, এটা তখন দরকার ছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটার মধ্যে কোনো পরিবর্তন আনি নেই। আমাদের একাডেমিশিয়ানরা যে আপনি আমাকে একটা বই দেখান, একটা রিসার্চ দেখান সঠিকভাবে ডেপুটি কমিশনার রোলটাকে ডিফাইন করে এখানে সংস্কারের প্রস্তাব করেছে, একটা ফাংশন, একটা রোল দেখান। আমাদের একাডেমিকরা কিন্তু একই কাজ করে যাচ্ছে, বারবার একই কাজ করে যাচ্ছে। 3 দিন একটা ফিল্ড ওয়ার্ক করে একটা পেপার লিখে কিন্তু বিরাট কিছু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এগুলো খুব মাইনিউটলি দেখার কোনো চেষ্টা করিনি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন বা পড়ে থাকেন বা কালেকশন করে থাকেন, বইটা মার্কেটে নাই, রিফর্ম এজেন্ডা ফর লোকাল গভর্নেন্স। আপনি যে ওয়ে ফরওয়ার্ড বললেন, আমি তো বললাম আপনাদেরকে আজকে শুধু আমি স্ট্রাকচারটা বিশ্লেষণ করলাম, কারণ সব তো একসাথে পড়া যাবে না। আমি 2টা চ্যাপ্টার এখানে আজকে নিয়ে আসছি, অনলি ফার্স্ট 2 চ্যাপ্টার্স। রিয়েল অর্থে যেটা রিফর্ম এজেন্ডা, ডিসি অফিসের রিফর্ম এজেন্ডা, লোকাল গভর্নমেন্টের রিফর্ম, এই উন্নত সিনার্জির রিফর্ম, এগুলোর সব বিরাট লিস্ট আছে, এগুলো অ্যানালিসিস আছে, ওই বইটাতে আছে। রিফর্ম এজেন্ডা ফর লোকাল গভর্নেন্স যে বইটা, ছোট্ট একটা বই। যদি কারো আপনাদের লাইব্রেরিতে কালেকশন করে থাকলে আছে, নতুবা নাই, কারণ এটা এখন অলরেডি মার্কেটে নাই। আমি আবার চেষ্টা করছি আরেকটা এডিশন করার, দেখি এখন কোভিডের জন্য তো পারা গেল না, কোভিডের জন্য যদি এটা শেষ হয় তাহলে আরেকটা এডিশন করব। তো ওই বিষয়গুলোকে আমাদেরই, এটা আমরাই নিজেদেরকে ব্লেম করব। সো কল আমরা যে একাডেমিশিয়ানসরা রিসার্চ করছি, রিসার্চের কিন্তু ফোকাস ঠিক নেই আমাদের। লোকাল গভর্নমেন্টে কিন্তু 1000 রিসার্চ আমি নাম বলতে পারবো, কোনোটা লোকাল গভর্নমেন্টের ভিতরে ঢুকে নেই, ভিতরে ঢুকে নেই। একদিন দুদিন গিয়ে ইউনিয়ন পরিষদ দেখে এসে একটা রিপোর্ট লিখে ফেললো। এটা তো দীর্ঘদিন অবজারভেশনের বিষয় আছে, কারণ এটা একদিনে মূল হয় নাই। তো আপনি উপর থেকে দেখলে কিছুই পাবেন না, একটা কোশ্চেন নিয়ে গিয়ে সার্ভে করালে কিছুই পাবেন না ওখানে। যা বলবেন আপনি যাও চাচ্ছেন সেটা দিয়ে দিবে তারা। আবার আপনি আবার মনের মাতুর বিষয়ে লিখে ফেলবো, বুঝছেন। ইউনিয়ন পরিষদের যে প্রবলেম স্টাডি করতে গিয়ে দেখলাম তারা যে কাজগুলো করে, আমি একটা আমার ওই যে একটা বাইরে ভাই আপনাদেরকে বলে রাখি, আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে আপনি অনেকগুলো লেখা পাবেন। যেমন এই বইগুলো বললাম যেগুলো, সেগুলো বোধহয় ওয়েবসাইটে আছে, আপনি বিনা পয়সায় দেখতে পাবেন। তো ওই ইউনিয়ন পরিষদের উপর বিএইচডি থেকে একটা কাজ করেছিলাম আমরা, ওখানে দেখেছি আমি যে ফাংশনগুলো অ্যাসাইন করা আছে, সরি আপনি সময় বেশি নিয়ে ফেলতেছি, এগুলো জানার দরকার আছে। যে ফাংশনগুলো অ্যাসাইন করা আছে সেই ফাংশনগুলো তারা করে না। যে ফাংশনগুলো কোনোদিন তাদেরকে কোনো লতে অ্যাসাইন করেনি, তারা সেই ফাংশনগুলোই করে, কারণ এটাই তার কমিউনিটি চায় তার কাছ থেকে। আপনি কি করবেন এখন? তাকে মাসে কয়টা বিয়ে অ্যাটেন্ড করতে হয়, কয়টা জানাজা অ্যাটেন্ড করতে হয়, কয়টা মৃত্যু পার্টি অ্যাটেন্ড করতে হয়, কয়টা কানসিদা করে যে এটা অ্যাটেন্ড করতে হয়, কয়টা ওই মানে এরকম এগুলো। তারপরে হচ্ছে কি যে এই তদবির, ওর তদবির, স্কুলের তদবির, স্বাস্থ্যের তদবির, এগুলো কত করতে হয়, কত চাঁদা দিতে হয়, সেগুলো আমরা হিসাব করি নাই। মাসে তাকে কতটা বিয়ের উপহার দিতে হয় সেটা আমরা হিসাব করি নাই, কিন্তু সে গম চুরি করে খালি সেটা বলি। এইগুলো আমি একটা ঘন্টা হিসাব করেছি, খরচ হিসাব করেছি। একটা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার হওয়ার কারণে তার এক্সট্রা খরচ কিছু বেড়ে গেছে। যেমন ধরেন তার মোবাইল ফোনে আগে যা ফোন আসতো, আগে যা ফোন করতো, এখন তার ডবল হয়ে গেছে। এটা মেম্বারের এরকম, তার আগে লাগতো দেখা গেল 200 টাকা 150 টাকা পুরো মাসে, এখন লাগে তার 500 টাকা। কারণ এখন মানুষে কিন্তু কল করে না মেম্বারকে, মিস কল দেয়, বলে তোর উপর দিচ্ছি বেটা, মিস কল দিবে, মিস কল দিচ্ছে উল্টা কল করতে হবে তাকে, বুঝছেন। তাহলে এইসব জিনিসগুলো আমরা দেখি না ভিতরে ঢুকে। কারণ ডেপুটি কমিশনারের 502টা ফাংশন, এগুলোকে অ্যানালাইজ করা হয়নি। তারা প্রত্যেক বছর যখন
ইয়েতে যায়, প্রাইম মিনিস্টার অফিসে যায় মিটিং করতে, তারা প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন ফাংশন চায় এবং এটা অ্যাড হয়। এটা অ্যাড হতে হতে কিন্তু এগুলো হয়েছে। এটা কিন্তু লেটেস্ট সার্কুলার ক্যাবিনেট ডিভিশনের 502টা, 62টা ব্রড হেডে 502টা ফাংশন আমি পেলাম। আমি এটার জন্য লিখলাম, যখন কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করেন। আমি বিশ্বাস না করার কি আছে? আপনি দেখেন সার্কুলার, দেখেন ডিসি সাহেব নিজেও জানে না তার এত ফাংশন আছে, নিজেও জানেন। ঠিক একই রকম আমরা চৌকিদার, ইউনিয়ন পরিষদের চৌকিদারের কত ফাংশন আছে জানেন? 38টা ফাংশন আছে, সে নিজেও জানে না। একটা পুলিশের অফিসারের যা ফাংশন, তার ঠিক সেই ফাংশন তার আছে, কিন্তু সেই চৌকিদার তার বাতাস আসলেই পড়ে যাবে, সেই ফাংশন করতে পারবে? কিন্তু তাকে এই ফাংশন দিলাম কেন? তো এই জন্য আমাদের পদে পদে ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে ডেপুটি কমিশনার পর্যন্ত যদি আপনি ফাংশন অ্যানালাইসিস করেন, এগুলোর কোনো ভিত্তি নাই কাজগুলোর, এগুলো কোনো স্পেসিফিক মেড নাই যে কে কোন কাজ করবে, কেন করবে, কত টাকা তার বাজেট আছে, কি তার ক্ষমতা আছে, এটা কি দরকার কিনা আদৌ। এবং এখন বাংলাদেশে দেখেন, আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলে আমি একটু দাবি নিয়েই বলছি, উপজেলাতে যে ডিপার্টমেন্ট গুলো আছে, কয়টা ডিপার্টমেন্ট আছে কতজনা বলতে পারবে? 32টা ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে অর্ধেক ডিপার্টমেন্টের কোনো দরকার নাই উপজেলায়, অর্ধেক ডিপার্টমেন্টের কোনো দরকার নাই। মনে করেন হিলের উপরে ফিশারি অফিসার কি জন্য পাঠিয়েছেন, আবার হাওড়ের মধ্যে ফরেস্ট অফিসার কি জন্য পাঠিয়েছেন? না, সব জায়গায় একই রকম জিনিস করে দিয়েছেন আপনি, এগুলো কোনো প্রয়োজন নাই। আর মহিলা, যুব, বিআরডিবি, কোঅপারেটিভ, এরা সবাই তো ইনস্টিটিউশনের কাজ করবে, এতগুলো ডিপার্টমেন্টের কোনো দরকার ছিল না, তাই না? এক লোকাল গভর্নমেন্ট ডিভিশন এবং রুরাল ডেভেলপমেন্ট লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, একটা মিনিস্ট্রি উপজেলাতে বা তার কতটা ডিপার্টমেন্ট দেখেন, ডিপিএইচই এবং ইএনজিডি, বিআরডিবি, কোঅপারেটিভ, একটা উপজেলাতেই। তাহলে সমবায় করবে একটা ডিপার্টমেন্ট হলে চলে, সমবায় নাই দেশে এখন। বিআরডিবি এবং কোঅপারেটিভ দুটো ডিপার্টমেন্ট কেন আছে? দুইটা ইঞ্জিনিয়ারিং সেটআপ কিন্তু একটা মিনিস্ট্রি কেন উপজেলা যাবে? এটা একটা করা যেত না? এইভাবে করে কিন্তু এগুলোর উপরে কোনো আমাদের স্টাডি নাই, এগুলো কিন্তু কেউ পয়েন্ট আউট করছে না এইভাবে, ঠিক ওইভাবে দেখে কিন্তু কেউ পয়েন্ট আউট করছে না এটা। এখন কোঅপারেটিভের কোনো প্রয়োজন নাই ডিপার্টমেন্টে, কারণ কোঅপারেটিভে নেই, থাকলে একটা থাকুক, কিন্তু দুইটা কেন? সোশ্যাল ওয়েলফেয়ারও আছে আবার, এটাও তো একই কাজ করে। তো এইভাবে বলছি আমি যে ডেপুটি কমিশনারের 502টা ফাংশন কেন থাকলো, এখনো কেন আছে এটা? আপনি যদি ডেপুটি কমিশনার অফিসে যান, তখন দেখবেন এখানে 100টা শব্দ আমি আবিষ্কার করেছি যেগুলো হচ্ছে ফার্সি, কারণ এটা মোগল আমলের যে অ্যাডমিনিস্ট্রেশন। সরি, কেটে গেল? না স্যার, আসি আমরা। আমি কি দেখতে পাচ্ছি না? আচ্ছা, আমি কথা বলে যাচ্ছি, দেখার দরকার নেই। এখানে তসদিক থেকে আরম্ভ করে খতিয়ান থেকে আরম্ভ করে নাজির, এরকম নাজিরও আছে একটা, উজির নাজির বলি না আমরা, নাজিরও আছে একটা, এরকম বিভিন্ন ওয়ার্ড আছে। তো এগুলো আমরা চেঞ্জ করেছি? চেঞ্জ তো করিনি। তো সেই জন্যই ডিসির এই জিনিসটা নতুনভাবে ডেপুটি কমিশনার অফিস এবং এগুলোর কিন্তু মূল্যায়ন হওয়া দরকার। ডেপুটি কমিশনারের উপর 5টা বই আছে, মহিদ সাহেবের একটা আছে, আজহার আলীর আছে, আরো কয়েকজনের আছে ডেপুটি কমিশনারের উপরে, কিন্তু ওই তারা সবাই বিউরোক্রেটরাই কিন্তু লিখেছে, একাডেমিকদের কারো নাই, কিন্তু একাডেমিকরা কেউ কিন্তু এটা নিয়ে লেখে নাই। তারপর আসেন আমার এই রিফাত সাহেবের প্রশ্নের উপরে। প্রথমত কনফ্লিক্ট আপনি বলেছেন ইউএনও এবং চেয়ারম্যান না, উপজেলাতে 4টা কনফ্লিক্ট আছে, 4 কনফ্লিক্টস। একটা হচ্ছে অ্যামাং দি অফিসার্স, ইউএনও ভার্সেস আদার অফিসার্স, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট। শুনতে পাচ্ছেন আমাকে? আমরা শুনতে পাচ্ছি, আপনি। আচ্ছা, ঠিক আছে। আমরা না শুনতে পারলে আপনাকে বলবো স্যার। অ্যামাং অফিসিয়ালস একটা কনফ্লিক্ট আছে, ইউএনও ভার্সেস আদার অফিসিয়ালস। পাবলিক লিডার ভার্সেস ইউএনও, মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভার্সেস ইউএনও একটা কনফ্লিক্ট। ইউএন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভার্সেস 2 ভাইস চেয়ারম্যান আর একটা কনফ্লিক্ট আছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ভার্সেস অল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আর একটা কনফ্লিক্ট আছে। তাহলে আবার ইউএনও ভার্সেস চেয়ারম্যানের কনফ্লিক্টটা সবচেয়ে বড়। আর একটা আছে এমপি ভার্সেস উপজেলা চেয়ারম্যান। এই 5টা কনফ্লিক্ট নিয়ে কিন্তু উপজেলা চলছে। তো এই কনফ্লিক্ট গুলো আমরা রিজলভ করিনি, কিন্তু এগুলো আইনে রিজলভ করা যেত। যে চেয়ারম্যান বা উপজেলা এটা রিজলভের জন্য আমি যেটা দেখি, লোকাল গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। স্যারের লাইন মনে হয় কেটে গিয়েছে। আমরা স্যারকে
স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। স্যার স্যার আপনার কি ইন্টারনেট মনে হয় কেটে গেছে নাকি স্যার? আমরা শুনতে পাচ্ছি না আপনাকে স্যার। জি জি স্যার, আসেন আমরা আসি স্যার। জি জি স্যার, আমরা আসি, আমরা ওয়েট করছি স্যার। সবাই একটু লাইনে থাকতে হবে, কারণ স্যারের খুব সম্ভবত স্যার মিটিং থেকে বের হয়ে গেছেন। স্যার এখনই আমাদের সাথে যোগ দিবেন। তার মধ্যে আমরা হয়তো একটু নিজেদের মধ্যে আলোচনা করতে পারি। আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মশিউর রহমান আছেন আমাদের সাথে। আপনি যদি এসে একটু আলোচনাটা ত্বরান্বিত করতেন, এর মধ্যে হয়তো স্যার আমাদের সাথে জয়েন করতেন। ডক্টর মশিউর রহমান, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মশিউর রহমান, আপনি যদি একটু এই বিষয়টা আলোকপাত করেন, এর মধ্যে হয়তো স্যার আমাদের মধ্যে চলে আসবেন। থ্যাংক ইউ। যেটি হচ্ছে আসলে স্যার যে বিষয়টা আলোচনা করছিল, এটি আসলে খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ আসলে বাংলাদেশে লোকাল গভর্নমেন্ট নিয়ে অনেকেই কাজ করেন, কিন্তু স্যারের মতো এরকম একজন মানুষ একাডেমিক্যালি এবং প্র্যাকটিক্যালি এই দুইটা দিক মিলিয়ে লোকাল গভর্নমেন্ট নিয়ে যে স্যারের যে জ্ঞান, এটা আসলে খুব কমই বাংলাদেশে পাওয়া যায়। এই দিক থেকে স্যারের আলোচনাগুলো শুনলে আসলে আমরা পাঠ্য বইয়ে যে অনেক আলোচনা শুনি, ট্রেডিশনাল অনেক ডিসকাশন আছে লোকাল গভর্নমেন্ট নিয়ে, সেই আলোচনা থেকে আসলে স্যারের আলোচনাটা শুনলে আমরা বুঝতে পারি আসলে থিওরির সাথে মাঠের পার্থক্য কত। এইটা এইটা আমি স্যারের সৌভাগ্য হয়েছে যে আমি স্যারের সরাসরি ছাত্র হওয়ার কারণে আমি ছাত্র জীবনই স্যারের কাছ থেকে এই জিনিসগুলো শুনে আসতাম। তো আমার মনে হয় যে আমাদের ছাত্রদের একটা বিরাট সৌভাগ্য হয়েছে যে স্যারকে এবার এইরকম একটি ক্রাইসিস সময়ে স্যারকে সরাসরি এই লোকাল গভর্নমেন্টের একবারে মাঠের চিত্রটা ছাত্ররা শোনার সুযোগ পেল, সেই সাথে আমরাও আবার সুযোগ পেলাম। এবং এটা নিঃসন্দেহে স্যার যে বিষয়গুলো বলেছে এগুলো আসলে ভাবনার বিষয়। এটা লোকাল গভর্নমেন্ট আমরা উপর থেকে যেভাবে দেখি, আসলে মাঠের চিত্রটা এরকম না। এবং স্যার এই বিষয়ে স্যারের প্রচুর কাজ আছে, স্যারের প্রচুর লেখালেখি আছে। স্যার শুধুমাত্র এরকম একজন সরব একাডেমিশিয়ান খুব কমই আছে। তিনি সব জায়গায়, যে শুধুমাত্র একজন শিক্ষক না, তিনি একজন ট্রেনার। তিনি পল্লী উন্নয়ন একাডেমিতেও তিনি ফ্যাকাল্টি হিসেবে ছিলেন, দীর্ঘদিন সেখানে লোকাল গভর্নমেন্ট ট্রেনার হিসেবে ছিলেন। স্যার পরবর্তীতে আবার বিভিন্ন পত্রিকায় কলাম লেখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো পড়ান, তারপরে টিভি টক শো গুলোতে যান, এবং স্যার এর মধ্যেও প্রচুর কাজ করেন। তো আমাদের মনে হয় যে স্যার যে বিষয়গুলো বলেছে এটি খুব ইম্পর্টেন্ট। তবে এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়টা হয়তো স্যার লাইনে আসলে হয়তো স্যারের সাথে একটা বিষয় আমি শেয়ার করতে পারবো। সেটি হচ্ছে আসলে আমরা এই সমস্যাগুলো আসলে কম বেশ কিছুটা সবাই জানি, তবে স্যার যেটা বলেছেন এইভাবে হয়তো আমরা সবাই জানি না, এটি আর একটু ডিপলি স্যার বলেছেন। এখন যেটা হচ্ছে স্যার খুব কাছ থেকে দেখছেন, আমরা এগুলো হয়তো আমাদের দেখার সুযোগ হয়নি অনেক। প্রশ্ন হচ্ছে এগুলো কে সলভ করবে, এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় প্রশ্ন। এখন এইটা কি সলভ, আমরা যেমন আমরা দেখি যে সিরাজগঞ্জ লোকাল গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ফান্ড প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ছিল, SLGDFP, যেটি UNDP সহ আরো দুই একটি ডোনার এজেন্সি এটা অর্থায়ন করেছিল। আমার সেখানে সুযোগ হয়েছিল সিরাজগঞ্জ যাওয়া। তো সিরাজগঞ্জে গিয়ে আমি দেখেছি যে একটি বিদেশি অর্থায়নে আমাদের লোকাল গভর্নমেন্ট একটা পার্টিসিপেটরি অ্যাপ্রোচে কি চমৎকার ভাবে লোকাল ডেভেলপমেন্ট করে যাচ্ছে, এবং লোকাল গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো পার্টিসিপেটরি অ্যাপ্রোচে বাস্তবায়ন করছে, সেখানে এলাকার স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। স্থানীয় প্রশাসনের সাথে একটি চমৎকার সমন্বয়ের মাধ্যমে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রজেক্টটি বেশ সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। তো একই দেশে যদি বিদেশি অর্থায়নে, বিদেশি দাতাদের প্রেসারে, দাতাদের প্রেসক্রিপশনে লোকাল গভর্নমেন্ট ভালো চলতে পারে, সেখানে আমাদের গভর্নমেন্ট কেন তার সরকারি ফান্ড ইউটিলাইজ করে লোকাল গভর্নমেন্টকে সঠিকভাবে মানে ব্যবহার করতে পারছে না? এখানে কি আসলে রাষ্ট্রের, এখানে কি গভর্নমেন্টের পলিটিক্যাল উইল এর কোনো অভাব আছে নাকি জানি না। এই জায়গাটা আসলে আমার একটা খটকা, আমি স্যারের সাথে হয়তো এই বিষয়টা শেয়ার করতে চাই।
তো স্যার কি আসছেন লাইনে কৃষ্ণ? আর এখনো আসেন নাই, এনিওয়ে আচ্ছা, আমরা আলোচনা শুরু যেতে পারি। আপনি জি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার পিএইচডি থিসিসের একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করি সবার সাথে, তাহলে সুবিধা হবে। স্যারকেও আপনি উপস্থাপক হিসেবে স্যারকেও সেই জিনিসটা বলতে পারেন, তাহলে আমার কথাটা রিপিট করা লাগলো না। সেটি হচ্ছে যে আমি দেখেছি যে লোকাল গভর্নমেন্টে আমরা সবসময় জানি যে আমরা সবাই বলি যে স্থানীয় সরকারের দ্বারা নির্বাচিত হয়, তাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে লোকাল গভর্নমেন্টের কোঅর্ডিনেশন, লোকাল ডেভেলপমেন্টে প্রবলেম হয়। এটি আসলে আমার পিএইচডি গবেষণায় বলে যে আসলে এটি এটি মাঠের চিত্র আমরা বাইরে থেকে বলি, কিন্তু মাঠের চিত্র আসলে এরকম না, রেজাল্ট এরকম হয়নি, এরকম দেয়নি আমার আমার রিসার্চ যে শিক্ষাগত যোগ্যতা খুব বড় কোনো প্রবলেম তৈরি করছে। তার চেয়ে বেশি প্রবলেম তৈরি করছে আমি দেখছি, সেটি হচ্ছে রুলস রেগুলেশনস। আমাদের লোকাল গভর্নমেন্টে এই যে রোল এম্বিগুইটি, কার কি রোল সেটা স্পেসিফাইড না, স্যার যেটা চমৎকার ভাবে তুলে ধরেছেন। তারপরে রোল কনফ্লিক্ট, এই যে মানে কনফ্লিক্ট গুলো বিভিন্ন অ্যাক্টরসদের মধ্যে, তো এই বিষয়গুলো আসলে বেশি প্রবলেম ক্রিয়েট করছে। এখন এই বিষয়গুলো কে সলভ করবে এইটা, এখন এই জন্য বললাম যে এখানে কি আসলে রাষ্ট্রের পলিটিক্যাল উইলের অভাব, আমরা অথচ একই রাষ্ট্র ডোনার এজেন্সি যখন প্রেসার দেয় তখন আমরা সেই প্রজেক্ট গুলো ঠিকই ভালোভাবে হচ্ছে, তো আসলে আমরা কিভাবে আগাবো, এটা একটা বিরাট প্রশ্ন আর কি। ধন্যবাদ মশিউর স্যারকে আপনার সুন্দরভাবে আলোকপাতের জন্য। আমরা স্যার এখনো জয়েন করতে পারেন নাই, তবে স্যারের আলোচনা থেকে আমার আরেকটা আমার একটা অবজারভেশন আছে। আমরা কিন্তু যথারীতি এবং পদবধাভাবে আমাদের সরকার এবং আমাদের যে আইন কানুন আছে সেগুলোকে আমরা দোষ দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা একাডেমিশিয়ান হিসেবে স্যার কিন্তু বারবার বলেছেন যে আমাদের কোনো লেখা নাই, যে একটা ডিসির যে দায়িত্ব সেটা কিন্তু ডিসি মহোদয় তারাই লিখেছেন, মানে তারা হয়তোবা তাদের চাকরি থাকাকালীন বা পরবর্তীতে পেনশনে গিয়ে হয়তোবা লিখেছেন, কিন্তু আমাদের একাডেমিক্স যারা আছেন, একাডেমিশিয়ান যারা আছেন তারা কিন্তু এই বিষয়ে লিখছেন না। এবং বিশেষভাবে ছাড়া একটা বিষয় আলোকপাত করেছেন যে 3 দিন ফিল্ডে গিয়ে আমরা একটা বিষয় লিখে দিলাম। আমি পার্সোনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমাদের মাঝে রিফাত আছে, মিশকাত জাহান আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। মশিউর রহমান সে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। আমরা মোর অর লেস আমাদের একাডেমিয়াতে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ প্র্যাকটিস করি, যে আমরা একটা কোশ্চেনিয়ার থাকবে, সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, আমরা উত্তর এসে লিখে দিব। কিন্তু দেয়ার ইজ নো রিয়েল ফিল্ড ওয়ার্ক লাইক অবজারভেশন, আমরা ফিল্ডে গিয়ে দেখা। এই জিনিসটা আমাদের মনে হয় স্যার এই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের রিসার্চ মেথোডোলজিতে সমস্যা আছে। আমরা একাডেমিশিয়ান যারা আমরা যে মেথোডোলজি ইউজ করছি সেই মেথোডোলজিতে সমস্যা আছে। এ পর্যায়ে আমি একটু যেতে চাই আমাদের ছাত্র সাইদুর রহমান। সাইদুর কিছু বলতে চেয়েছিলেন, সাইদুর আপনি যদি একটু বলতেন সেক্ষেত্রে এর মধ্যে হয়তো বা স্যার আসার চেষ্টা করবেন। সাইদুর। অ্যাকচুয়ালি স্যার আমার প্রশ্ন ছিল তো ভাইলাম স্যারের কাছে যে আমাদের যে এই যে লোকাল গভর্নমেন্টটা ফেল করা, মানে আমার কাছে মনে হচ্ছে স্যার স্বার্থের সংঘাতটা শুরু হয়ে আসলো অর্থনৈতিক দিক থেকে। কারণ বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের কোনো ইকোনমিক্যাল কোনো পাওয়ারই নেই। ধরেন যে একটা কোনো কাজ করতে হলে তাকে চেয়ে থাকতে হয় থুক বরাদ্দের জন্য। আমি একটা বাস্তব উদাহরণ দিতে পারি। কিছুদিন আগে যে আমাদের ওই একটা ঘূর্ণিঝড় হলো, কি নাম এটা, আমপানের সময় দেখা যায় যে উপকূলীয় অঞ্চলে একটা ইউনিয়নের ওনার কাছে কোনো টাকা নাই, মানে ওনার কাছে কোনো বাজেট নাই যে উনি এই বাঁধটা সংস্কার করবে। কিন্তু এই বাঁধটা যদি সংস্কার করা হয় তাহলে ওই এলাকা ম্যাক্সিমাম মানুষই ইয়ে হয়ে যায়, কি ম্যাক্সিমাম মানুষই তাদের সাফারিংসটা কিছুটা কমে। কিন্তু দেখা যাচ্ছে যে ওনার কাছে কোনো টাকা নাই, তো উনি এইটা করতে পারতেছে না। আবার মশিউর রহমান স্যার যেটা বললেন, আমার কাছেও স্যারের কথাটাই মনে হয় যে আমরা হয়তো সময় দিতে পারি না। আর স্যার সময় না দেওয়ার একটা বড় কারণ হলো যে আমরা যদি রিসার্চ করব তখন দেখা যায় যে স্যার বিভিন্ন রকমের প্রেশার, এই প্রেশারটা আমরা স্যার হ্যান্ডেল করতে পারি না। বা অ্যাজ এ একাডেমিশিয়ান ইউ নো বেটার মোর দেন মি, কারণ আমরা ছোট মানুষ, আপনারা আরো ভালো জানেন কত রকম প্রেশার থাকে। এই তথ্যগুলো কেউ কাউকে দিতে চায় না। আর এখানে বড় রকমের একটা অর্থনৈতিক দ্বন্দ্বটা কাজ করে। আমার মনে হয় যে এই দ্বন্দ্বটা যে ইউনুস সাহেবের সাথে যে চেয়ারম্যানের দ্বন্দ্ব বা চেয়ারম্যানের সাথে যে এমপি সাহেবের দ্বন্দ্ব, এটা মূল কারণটাই সম্ভবত মানি।
মানি রিলেটেড। আমার কাছে স্যার এটুকুই মনে হয়েছে আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা। সাইদুর রহমান, খুব ভালো লাগলো তোমাকে দেখে অনেকদিন পরে। এটুকুই শেয়ার করতে চাচ্ছিলাম যে আমরা কি এমন একটা কিছু করতে পারি না। জি সাইদুর, স্যার, কেমন আছেন স্যার? ভালো। তোমাকে দেখে খুব আমি ভালো স্যার লাগলো। আপনাকে অনেকদিন পরে দেখছি, আমাদের মনে হয় দেখা হয়েছিল এবছরের প্রথমে বার্থডে। ভালো আছো তুমি? জি স্যার। ভালো আছো, ভালো থাকো। সাইদুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, ভালো আছি। ঠিক আছে সাইদুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্যারকে একটু সামারি দিতে চাই যতক্ষণ। আমি শুনেছি মশিউরের কথা শুনেছি, আচ্ছা সাইদুরের কথা তো শুনলাম, আচ্ছা, কারণ আমি মশিউরের শেষের দিকে সবটা শুনেছি। জি স্যার। না, আমি মশিউরের সাথে একমত। কোয়ালিফিকেশন, ডিসকোয়ালিফিকেশন এগুলো খুব মাইনর ইস্যু। প্রথম আমরা স্ট্রাকচারাল প্রবলেম সলভ করতে না পারলে, কারণ গ্রামে যে যারা কাজ করবে ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, তারা সবাই গ্রাজুয়েট হতে হবে এমন কোনো কথা নেই। থাকলে ভালো, সোনায় সোহাগা। না থাকলেও যার সোশ্যাল ইনভলভমেন্ট আছে, সে তার ওখান থেকে কন্ট্রিবিউট করবেন। তার একটা উইজডম দরকার। তার কোয়ালিফিকেশন, এডুকেশন, ফর্মাল কোয়ালিফিকেশন ডাজন্ট ম্যাটার, কারণ ফর্মাল কোয়ালিফিকেশন নিয়ে কিন্তু কেউ ওখানে বেশি কন্ট্রিবিউট করে না। হ্যাঁ, থাকলে ভালো এটা। কারো যদি থাকে, যেমন আমি দেখেছি যে ইন্ডিয়াতে, বিশেষ করে মহারাষ্ট্রে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, তারা পঞ্চায়েতের মেম্বার হয়েছে। পঞ্চায়েতের মেম্বার কেন হয়েছে? কারণ পঞ্চায়েত দেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট এফেক্টিভ ইনস্টিটিউশন। সে বললো যে আমার চাকরির দরকার নেই, আমার পরিবারের প্রচুর সম্পদ আছে, আমি সমাজের জন্য কিছু কাজ করতে চাই। সেজন্য আমি তো আশ্চর্য হয়ে গেছি, একটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ার মতো এটা আইআইটির মতো একটা জায়গা থেকে পাশ করা একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পঞ্চায়েতের মেম্বার হয়েছে। আমার এখানে যেটা হচ্ছে যে আমার এখানে মেম্বার এবং চেয়ারম্যানের দূরত্ব, গ্যাপ অনেক বেশি। চেয়ারম্যান হচ্ছে স্মার্ট লোক, পলিটিক্যালি কানেক্টেড লোক, লেখাপড়া জানা এবং অর্থ সম্পদ আছে এরকম লোক। আর মেম্বার হচ্ছে একদম কম লেখাপড়া জানা, তারা গ্রামের বাইরে খুব একটা তার বিচরণ নাই, কোনো কানেকশন নাই, খালি সালের বিচার করে গ্রামের মধ্যে থাকে, এরকম লোক, যার ওইরকম দৃষ্টিভঙ্গিটা হয়নি। তো যেটা আমরা প্রপোজ করছিলাম, পার্লামেন্টারি সিস্টেমে আমার লোকাল গভর্নমেন্টকে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? আমাদের মেম্বারগুলো এখন খুবই ইনএফেক্টিভ, মহিলাগুলো আরো ইনএফেক্টিভ। এটা শুনতে খারাপ শোনাবে, কিন্তু এটা বাস্তব। তারা স্থায়ী কমিটির মেম্বার হয়েছে ঠিক, কিন্তু স্থায়ী কমিটির যে ফাংশন, মনে করো স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি একজন মহিলা মেম্বার করা হয়েছে, বা মহিলা বিষয়ক কমিটির মেম্বার করা হয়েছে, কিন্তু উনি কিন্তু স্থায়ী কমিটি কি বুঝেন না, তার টার্মস অফ রেফারেন্স বুঝে না, ইউনিয়ন পরিষদের রুল লটা পড়তে পারে না, জানে না, যা পড়লেও বুঝে না। উনি বুঝেন যে আমি আসবো, আমার বাড়িতে আসবো, পান সুপারি খাওয়াবো এবং বোন ডাকবো বা ডাকবো, বাস, এই আমার একটা পপুলারিটি হলো। এর বেশি কিছু বুঝতে চাচ্ছে না সে। তারপর রিলিফ আসলে আমি বন্টন করতে পারবো, রিলিফ মুখী। তাহলে এইখানে পরিবর্তন আনতে গেলে যদি আমরা ইলেকশন সিস্টেমটাকে চেঞ্জ করি, কারণ এখন একজন চেয়ারম্যান, 5 জন লোক চেয়ারম্যান দাঁড়াচ্ছে, অ্যাভারেজ একজন নির্বাচিত হচ্ছে আর 4 জন হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি সিস্টেমটা চেঞ্জ করি, যে চেয়ারম্যান ডাইরেক্ট কেউ হতে পারবে না, পার্লামেন্টারি সিস্টেমে হবে, এখানে একটা নির্দিষ্ট সংখ্যক ভোটারের জন্য একজন মেম্বার থাকবে। এখানে প্রথমে সবাইকে মেম্বার হওয়া লাগবে, মেম্বাররাই চেয়ারম্যান বানাবেন, এবং ওইটা চেয়ারম্যান বানাবেন, ঠিক চেয়ারম্যানই আবার তার একটা ক্যাবিনেট বানাবেন 4 জন 5 জনের, তারাই ফুল টাইম কাজ করতে হবে। আমাদের সিস্টেমে, লোকাল গভর্নমেন্ট সিস্টেম আরেকটা জিনিস, আমি তো লোকাল গভর্নমেন্টের আজকে বেশি আলোচনা করি নাই, আপনাদের লোকাল গভর্নমেন্ট আলোচনা করলে এগুলো খুঁটিনাটি বহু জিনিস আছে যেগুলো আপনাদের দৃষ্টিতে আসে না, এগুলো যে আমি আপনাদের চোখে দেখাই দিতে পারি। আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমে আইনত এটা কি লোকাল গভর্নমেন্টের মেম্বার গুলো, চেয়ারম্যান গুলো, এরা কি পার্ট টাইম না ফুল টাইম, এটার কোনো নির্দিষ্ট ডেফিনিশন নাই। তারা কি 1 মাস কাজ না করলেও, ওখানে না আসলেও তাদের কোনো মেম্বারশিপ যাবে না? যাবে না। 3 মাসে খালি মিটিং এ না আসলে তখন হয়তো তার খবর হবে, ঠিক আছে আমি 3 মাসে 3 বার মিটিং এ আসলাম, অথবা 3 মাসে 1 বার মিটিং এ আসলাম, কিন্তু আমি কোনো কাজ করি না, আমার মেম্বারশিপ কোনো যাবে না। চেয়ারম্যান উনি পুরো সময় ঢাকায় থাকবেন, খালি মিটিং এর দিন যাবেন, মেম্বার তার চেয়ারম্যান গিয়ে থাকবে। তাই যে এই কাজটাকে পার্ট টাইম না ফুল টাইম, এটা স্যালারি, এটার সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো ডিফাইন করা যাবে যদি আপনি এখন এবং পাশাপাশি ভারত এবং কেরালার এবং ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত সিস্টেমটা দেখেন, এগুলোর উপর আমাদের যে লেখাটা আছে সেটা হচ্ছে কি, ওদের ওখানে ফুল টাইম পার্ট টাইমের ডিফারেন্স আছে। ওয়ান্স ইলেকশন হয়ে গেছে, ওদের ওখানে আমাদের ইউনিয়ন পরিষদের 9 জন পুরুষ মেম্বার বা জেনারেল মেম্বার, 3 জন মহিলা মেম্বার, একজন চেয়ারম্যান, 13 জন হচ্ছে। এটা সেম সাইজ কোর্ট সবার জন্য, কিন্তু ইন্ডিয়াতে তা না, দুনিয়ার কোনো দেশে তা না। এটা হচ্ছে যে আমার সাইজ অনুযায়ী, ভোটার অনুযায়ী মেম্বারের পজিশনটা
সংখ্যা নির্ভর করে। এখানে 7 থেকে 37 পর্যন্ত মেম্বার আছে একটা পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে, ডিপেন্ড করে। আমরা করি কি ইউনিয়নটাকে কেটে ছোট করে ফেলি, আরেকটা ইউনিয়ন বানাই। এটা কোনো প্রয়োজন নেই আসলে। আমরা প্রতিনিধিত্ব বাড়িয়ে দিলে হলো। তাতে করে হয় কি একটা সাইজ হয়, ওইটা একটা সাইজ হয়, তখন একটা অধিবেশন চললে এটা চলে। তা ওরা করে কি যে 10 জন ইলেক্টেড হয়ে আসছে, 16 জন 17 জন 20 জন, ওখান থেকে চেয়ারম্যান প্রধান যিনি হবেন তারই প্রেরোগেটিভ হচ্ছে যে 5 জনের একটা ক্যাবিনেট করবে। এই 5 জন কিন্তু ফুল টাইম, তাদেরকে প্রত্যেকদিন অফিসে আসতে হবে কিন্তু, এবং সেজন্য সে বেতন পাবে। বাকিটা হচ্ছে পার্ট টাইম, তারা সংসদ সদস্যের মতো অধিবেশনে যাবে। 3 মাসে একবার 3 দিন অধিবেশন হলেই চলে, তাদের প্রত্যেকদিন আসার দরকার নেই। তারা স্থায়ী কমিটির মেম্বার থাকবে, ওই 5 জন যে আছে এই 5 জনকে তারা জবাব দিতে করাবে, ওই 5 জনেই কাজ করবে। তাহলে তখন আমি 5 জনকে অ্যাডিকুয়েটলি পে করতে পারবো। আমার 30 জনকে পে করার কোনো দরকার নাই, প্রত্যেক মেম্বারকে পে করার কোনো দরকার নাই আমার। তারা মিটিং অ্যালাউন্স পাবে শুধু, তার এরকম কাজও নাই, তাই না? এগুলো আমরা কোনো সময় এগুলো বিচার করে দেখছি না। উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ কেন 3 জনের উপজেলা পরিষদ? এটা 3 জনের চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান, আর কেউ কিন্তু এটাকে ওন করে না। যে রিফাত প্রশ্নটা করলেন কনফ্লিক্টের, কারণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপজেলা পরিষদ ওন করে না, তারা তার ইউনিয়নকে ওন করে। তারা এখানে আসে কিছু খাবলামের, কিছু সম্পদ নেওয়ার জন্য, তারা ওকে ওন করে না। তারা সেই জন্য দল পাকায় গিয়ে ইউএনওর সাথে, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। আর ভাইস চেয়ারম্যানরা, পুরুষ ভাইস চেয়ারম্যান যদি এক পার্টির মহিলা ভাইস চেয়ারম্যান আরেক চেয়ারম্যান হয়, ওর আরেক বিপদ। তারপর এমপি সাহেব ওখানে প্লে করে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে। এই জন্য এগুলো বন্ধ করে করতে হবে। এটাকে একটা উপজেলাকে, প্রত্যেকটা ইউনিয়নকে 3টা কনস্টিটুয়েন্সি করেন, একটা মহিলা কনস্টিটুয়েন্সি আর 2টা পুরুষ কনস্টিটুয়েন্সি। 3 জন আসবে প্রত্যেক ইউনিয়ন থেকে। তারা আসার পরেই তারাই চেয়ারম্যান করবে, উপজেলা পরিষদ চেয়ারম্যান। এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান 4 জনের বা 5 জনের একটা ক্যাবিনেট করবে, তারা ফুল টাইম অফিস করবে। আর ইউনিয়ন পরিষদের কাজ এত 40-42টা কাজ দেওয়ার কোনো দরকার নেই, আপনি 5টা কাজ নির্ধারণ করে দেন, এই কাজগুলো তারা করবে, তখন কিন্তু এটা চলবে ভালো। এইগুলো ভিতরে ঢুকে কিন্তু এগুলোকে আসতে হবে। আর আপনি অপশনাল কাজ রাখেন, অব্লিগেটরি কাজ রাখেন 4-4টে বা 5টা 6টা, এগুলো করতেই হবে তোমাকে। তারপরে এবার অব্লিগেটরি কাজ পারলে করবে, না করলে নাই। এবং ডিফাইন করে দিতে হবে তার ফাংশন, তখন তারা মনিটর করতে পারবেন। আপনি এখন মনিটর করতে পারছেন না, তো চেয়ারম্যান নাই, কিন্তু খালি নাই, কিন্তু আপনি কিছু করতে পারছেন না, কারণ আপনার আইনে এমন কিছু নাই। আর যদি একটা রুলিং পার্টির হয়, সে যাই করুক না কেন সে থাকবে। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? স্যার, আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। রশিদ আল মামুন আমাদের ছাত্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর ছাত্র। সে আমাদেরকে এই অনুষ্ঠান অর্গানাইজেশনে খুব হেল্প করছে আমাদের ব্যানার তৈরিতে। সে একটা প্রশ্ন হয়তো বা একটা মতামত রাখবেন। রশিদ আল মামুন, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? স্যার আমি রিফাত বলছিলাম একটু, যে স্যার ইন্টারাপ্ট, স্যার ওই যে কনস্টিটিউশনে স্যার ওই জেলা পরিষদের যে প্রশ্নটা হয়ে গেছে, লেপস হয়ে গেছে। আচ্ছা, জেলা পরিষদ যেটা হয়েছে এটা আসলে খুব ইনএফেক্টিভ জেলা পরিষদ হয়েছে। কারণ আপনি যেই সিস্টেমে ভোট করা হয়েছে এটা আপনার কনস্টিটিউশন বিরোধী না, কারণ কনস্টিটিউশন একটা ফাঁক রেখে দিয়েছে। বলা হয়েছে যে প্রত্যেকটা জেলা লোকাল গভর্নমেন্ট ইউনিট নির্বাচিত প্রতিনিধির দ্বারা শাসিত হবে না, কিন্তু বলা আছে নির্বাচনের ব্যাপারে বা অন্যান্য যে কোনো ব্যাপারে পার্লামেন্ট যে নির্ধারণ করবে সেটাই হবে। তাহলে কিন্তু আবার যে ক্ষমতাটা দিয়েছে কনস্টিটিউশন, সেই ক্ষমতাটা আবার উইথড্র করে নিয়েছে। এটা হচ্ছে এরকম, উদাহরণটা হচ্ছে এরকম যে আগের দিনের বাসে আমরা যখন চড়তাম, মুরুটিন বাসে, ওখানে লেখা থাকতো ধূমপান করিবেন না, ধূমপান করিলে আইনত দণ্ডনীয়, ধূমপান আইনত দণ্ডনীয়। তারপরে এরকম অনেকগুলো বিষয় থাকতো, ব্যবহার খারাপ করবেন না, খারাপ করলে এটার জন্য তাকে জরিমানা করা হবে, এরকম করে। তারপর লেখা আছে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। এখন একজনে তখন ধূমপান করছে, একজন উঠে গেল ড্রাইভারকে জানাতে, ড্রাইভারের সামনে লেখা আছে চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ। সব শেষ। আমাদের আইনটা, কনস্টিটিউশনের ওই বিশেষ ক্লজটা ওইরকম, সব দেওয়া হয়েছে ক্ষমতা আপনাকে, কিন্তু পার্লামেন্ট দিলে আপনি পাবেন, নাইলে পাবেন না। পার্লামেন্ট মেম্বাররা চায় না যে আমি চ্যালেঞ্জ হবে এরকম কোনো কিছু একটা ওখানে থাকুক। এটাই হয়ে গেছে মেইন একটা প্রবলেম। কারণ ভারতে দীর্ঘদিন ধরে এটা ছিল না, ভারতের কনস্টিটিউশনে লোকাল গভর্নমেন্ট ছিল না। ভারতে কনস্টিটিউশনের প্রণেতা হচ্ছেন আম্বেদকর। আম্বেদকর ইজ ফ্রম লো কাস্ট। আম্বেদকর চাই নাই যে ব্রাহ্মণদের রাজত্ব হোক সারা ভারতে, কারণ জানে যে ওখানে ব্রাহ্মণরাই গিয়ে পঞ্চায়েতে প্রধান হবেন, তাহলে ওই নমশূদ্র যারা আছে লো কাস্ট তারা আর কিছু করতে পারবে না ওখানে। তো সেই জন্য উনি বলছেন নো, এই
এইসব ন্যারো মাইন্ডেড ব্রাহ্মণদের হাতে আমি ক্ষমতা দিতে চাই না। সেজন্য উনি লোকাল গভর্নমেন্ট করে নাই। গান্ধী জান দিয়ে ফেলেছে, কিন্তু হি নেভার এগ্রি। এটা নেহেরু এটা মাঝামাঝি একটা পথ অবলম্বন করেছেন। নেহেরু করেছেন কি, ঠিক আছে কনস্টিটিউশন না থাকুক, কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে পঞ্চায়েত সিস্টেমটাকে উনি নার্চার করেছেন। মানে দেখেন ইন্টারেস্টিং এগুলো কিন্তু হিস্ট্রি। পন্ডিত জওহরলাল নেহেরু এই কমিউনিটি ডেভেলপমেন্ট স্বাধীনতার পরপরই এটা একজোরাস ছিল শরণার্থীর, এদিক থেকে ওইদিকে বিভিন্ন রকম ডিসরাপশন। তখন একজন ভারতীয় না, কিন্তু ইস্ট বেঙ্গলের এক বাঙালি এস.কে. দাস, আমি নামটা ঠিক বললাম, আচ্ছা ভুলে গেছি বোধহয়, যে কমিউনিটি ডেভেলপমেন্টের উনি ওই এসে ভলান্টারি ওয়ার্ক করতে শুরু করলেন। করতে করতে কমিউনিটি অর্গানাইজেশন তার বিরাট রোল হয়ে গেল। উনি কিন্তু ইস্ট বেঙ্গলের লোক, আমেরিকান প্রবাসী ছিল, এসে সে কাজ শুরু করলো। তারপর তারা বানাইলো কমিউনিটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর, তারপর তারা বানাইলো কমিউনিটি মিনিস্টার, ডেভেলপমেন্ট মিনিস্টার করে এই পঞ্চায়েত সিস্টেমটাকে নার্চার করে গেল। হ্যাঁ, এই পঞ্চায়েত সিস্টেমটা কমিউনিটি ডেভেলপমেন্ট আড়ালে গিয়ে এটা কিন্তু রোবাস্ট হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গলে এসে লেফট গভর্নমেন্ট এটাকে ধরলো ভালো করে, এবং কেরালাতেও ঠিক লেফট গভর্নমেন্ট এটাকে ধরলো ভালো করে। ওখান থেকে শিক্ষা নিয়ে রাজীব গান্ধীর সময়ে শুধুমাত্র ভারতের 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট হইল। এই অ্যামেন্ডমেন্ট হয়ে এই পঞ্চায়েত সিস্টেমটাকে তারা সংবিধানের অন্তর্ভুক্ত করলো। এবং এটা উপর থেকে না হলে নিচ থেকে হতো না, কারণ স্টেট গভর্নমেন্ট আবার চায় নাই। স্টেট গভর্নমেন্ট চাইছে আমার ভোটের নিচে থাকবে তারা, কিন্তু যেহেতু কনস্টিটিউশন এনে দিয়েছে রাজীব গান্ধীর গভর্নমেন্ট, রাজীব গান্ধীর আমলে পাশই হয়নি, এটা নরসিংহ রাও এসে পাশ করেছে এটা। তখন কিন্তু এখন রাজ্য সরকারও কিন্তু কিছু করতে পারছে না। লোকাল গভর্নমেন্টটা কিন্তু অটোনমাস বডি হিসেবে কিন্তু কনস্টিটিউশন শিখিয়ে দিয়েছে, কতগুলো ম্যান্ডেটরি জিনিস করে দিয়েছে যাতে করে কেউ চেঞ্জ করতে না পারে। যেমন এই যে আমরা ওয়ার্ড সভা করেছি, এখানে ওয়ার্ড সভা, এটা কিন্তু ইন্ডিয়ার গ্রাম সভার অনুকরণ করেছি আমরা, কিন্তু আমার তো স্পিরিট নাই, এই জন্য আমার এখানে একটা কাজ করে না। গ্রাম সভা, তারা বলছে গ্রাম সভা। গ্রাম সভাটা ভারতীয় কনটেক্সটে বোঝায় গ্রাম পরিষদ, আর আমরা ওয়ার্ড সভা করে বুঝাচ্ছি ওয়ার্ড মিটিং। এটার উপর আমার একটা আর্টিকেল আছে, কমনওয়েলথ জার্নালে পাবলিশ হয়েছিল, যে আমরা কিভাবে এটা ভুল বুঝেছি এবং কিভাবে ওদের এটা কপি করে এখানে একটা পোস্ট করেছি, একটা আইন উপরে আমি দেখিয়ে দিচ্ছি এটা। তো এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের এখানে যে উপর থেকে যদি কেউ কোনো রিফর্মার এসে, পলিটিক্যাল রিফর্মার এসে এটা না করে, তাহলে নিচ থেকে এটা হবে না। কারণ হচ্ছে আমার এমপিরা এটা করবে না। কিন্তু এরশাদ উপজেলা করেছিল কি জন্য, কিভাবে? এটা এরশাদ এককভাবে চাপিয়ে দিয়েছে বলে হয়েছিল এটা, কিন্তু এমপিরা চায় না, এরশাদের এমপিরাও চায় না কিন্তু উপজেলা। ডিস্ট্রিক্ট কাউন্সিল কোনোভাবে কিন্তু বিউরোক্রেসি চায় না, ডিস্ট্রিক্ট একটা কাউন্সিল হোক, এটা কোনোভাবে বিউরোক্রেসি চায় না। রিফাত কেন চায় না? কারণ ডিস্ট্রিক্টটা পুরোপুরি বিউরোক্রেসির ডমিনেন্সটা থাকুক, তারা এটা চায়। মিনিস্ট্রিগুলো চায় যে যা আমি বলবো এটা ডিস্ট্রিক্টে তাই পালিত হবে, সেজন্য তারা ডিস্ট্রিক্ট কাউন্সিলটা চায় না মাঝখানে। কিন্তু এটা কোনো না কোনোভাবে এরশাদ করে ফেলেছিল, এটা আওয়ামী লীগ শেষ পর্যন্ত গিলেছেন, কিন্তু গিলেও এটাকে কিন্তু পুরোপুরি গিলে নাই, মুখের মধ্যে রেখে দিয়েছে, গিলে নাই। এটা জিপের মধ্যে নাড়াচাড়া করছে খালি। একজন লোক বসিয়ে দিয়ে তারা একটা গাড়ি দিছে, তার কিছু টাকা দিছে, আবার এখন এসে আবার ইলেকশন করেছে, এটা আধা খাসা ইলেকশন, এটা কোনো ইলেকশন না। তাহলে এই জেলা পরিষদ জেলা পর্যায়ে চায় না বিউরোক্রেসি, উপজেলা পর্যায়ে চায় না এমপি, এটা চায় না এটা। তাহলে এটা তো করতে হবে আরেকজন রিফর্মারকে। পলিটিক্যাল রিফর্মার যদি না আসে, এরকম এনলাইটেন পলিটিক্যাল রিফর্মার যদি না আসে, এগুলো হবে নাকি? সেজন্য আমি বলেছি এটা অনেক সময় টেলিভিশনে, যে আমাদের এখানে পলিটিক্যাল লিডার তৈরি হচ্ছে, স্টেটসম্যান তৈরি হচ্ছে না। আমাদের এখানে 4-5 বার প্রধানমন্ত্রী হলো, সে কিন্তু পলিটিক্যাল লিডারই থেকে যায়, পার্টির নেতাই থেকে যায়, স্টেটসম্যান হচ্ছে না, নেহেরু হচ্ছে না। এখানে ওই এই হচ্ছে মোদি হচ্ছে খালি, হ্যাঁ, স্টেটসম্যান এখানে হচ্ছে না। এই স্টেটসম্যান না হলে এগুলো দেখবে না, তারা কিন্তু ক্ষুদ্র স্বার্থটা দেখবে। এখন যদি লোকাল গভর্নমেন্টের সব ছেলেকে অর্গানাইজ করা হয়, তাহলে কিন্তু আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল পলিটিক্যাল পার্টির কোনো ক্ষতি নাই, কিন্তু এটা তারাই সেটাই বুঝতে পারছে না। কিন্তু কেউ কেউ মনে করছে ব্যক্তিগত ক্ষতি আছে, কিন্তু সামগ্রিকভাবে সমাজের রাজনীতির পার্টির কোনো ক্ষতি নেই। কিন্তু পার্টির লিডারশিপটা গ্রো করবে নিচ থেকে, কম্পিটিশনটা বাড়বে। এবং এটা যেটা বলতে চাচ্ছিলাম, বলতে গিয়ে ভুলে গেছি, ডিস্ট্রিক্টে একটা নেতা বেরিয়ে আসতো, একদল নেতা বেরিয়ে আসতো যারা হোল ডিস্ট্রিক্ট নিয়ে চিন্তা করে, আর প্রফেশনাল কিছু লোক বেরিয়ে আসতো লোকাল গভর্নমেন্ট সিস্টেম থেকে, তারা লোকাল গভর্নমেন্ট সিস্টেমের মধ্যেই কাজ করবে। যেমন আপনি ইংল্যান্ডে দেখতে পাবেন, বিভিন্ন দেশে দেখতে পাবেন এরকম হয়। আমি যদি ইলেকশনটাকে ওইরকম করি, মেম্বার ইলেকশন করবো, যেরকম বলতে চাচ্ছিলাম, 5 জন চেয়ারম্যান কন্টেস্ট করে, একজন চেয়ারম্যান হয়, বাকি 4 জন হারিয়ে যায়, আবার 5 বছর পরে তারা এসে কন্টেস্ট করবে। কিন্তু যদি 4-5 জনকে প্রথম মেম্বার হওয়া লাগতো, তাহলে সে পালাতে পারতো না,
আপনি 15 জন মেম্বার হলো, এর মধ্যে 5 জন চেয়ারম্যান যারা হওয়ার প্রত্যাশী তারা মেম্বার তো হবেই, তার এলাকায় তাকে কন্টেস্ট করার কেউ থাকবে না। তখন কিন্তু সে যখন পালাতে পারবে না, অন্তত সে মিটিং আসতে হবে, তখন কিন্তু মিটিংটা ভাইব্রেন্ট হবে, মিটিংটা পার্টিসিপেটরি হবে, মিটিংটা চ্যালেঞ্জিং হবে। এখন কোনো চ্যালেঞ্জ নেই তো চেয়ারম্যানের জন্য। এইভাবে কিন্তু ডেমোক্রেটিক কালচারটা নিচ থেকে গড়ে উঠতো। তখন কিন্তু ওই ওয়ার্ড সভাটাও কিন্তু কার্যকর হতো, তখন ওয়ার্ড সভা দাঁড়াদাঁড়ি হতো। এই কালচারটাই আমরা করতে পারছি না। আর এটা কনস্টিটিউশন বাধা দিতে পারছে না, এই কারণে ওই কনস্টিটিউশন ফাঁকটা রেখে দিয়েছে। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। নতুবা এটা আসলে আনকনস্টিটিউশনাল, এটা ইলেকশন হচ্ছে না। কিন্তু ফর্মাল ওয়েতে কিন্তু এটা আনকনস্টিটিউশনাল বলতে পারছেন না। রিফাত মাহমুদকে ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ। স্যার, আমরা শেষ একটি প্রশ্ন নিয়ে আমরা মামুন, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আমাকে শোনা যাচ্ছে স্যার? দিয়ে প্রশ্নটি করুন, জি, ছোট করে। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের আলোচক তোফায়েল আহমেদ স্যারকে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা আয়োজনের অংশ নেওয়ার জন্য। আমরা এর আগেও অনেকগুলো ওয়েবিনারে অংশগ্রহণ করেছি, যেখানে অনেক সুন্দর আলোচনা ছিল, কিন্তু আজকেরটাতে আমরা স্লাইড সহ সুন্দর একটি আলোচনা, যেখানে অনেকগুলো ইনফরমেশন আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আমার প্রশ্ন না, আসলে আমি স্যারের সবগুলো স্লাইড দেখলাম, তা আমরা কি স্লাইডটি পেতে পারি কিনা স্যারের কাছ থেকে, যে আমরা পরবর্তীতে, আমি যেহেতু মাস্টার্স আমাদের পরবর্তীতে পড়াশোনার জন্য। অবশ্যই, তবে আমি বইটা পড়ার জন্য বলবো, স্লাইড গুলো পড়ার সাথে বইটা পড়লে ক্লিয়ার হবে। রিফর্ম এজেন্ডা ফর লোকাল গভর্নমেন্ট। থ্যাংক ইউ মামুন। ধন্যবাদ মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন স্যার, আমরা মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি আপনি আপনার একদম শেষভাবে আপনার আজকের আলোচনাটি র্যাপ আপ করেন, তারপর আমরা ফর্মালি অনুষ্ঠান শেষ করব। স্যার, আপনার কাছে ধন্যবাদ। আমি খুব খুশি হলাম যে আপনারা ধৈর্য সহকারে শুনলেন। আমি মশিউরের সাথে কথা বলতে পারি নাই, মশিউরের সাথে পরে কথা হবে। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন এটাকে মোর রেলেভেন্ট করতে গেলে আমাদের আরো অনেক বেশি করে মাঠের সংবাদ, মাঠের বিশ্লেষণ অ্যাকুরেট হওয়া লাগবে। আমরা যেসব ভাষা বিশ্লেষণগুলো করছি। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি আপনার আলোচনা থেকে আমি একটা প্রশ্ন আমি রেখেছিলাম, আপনি তখন ছিলেন না, হয়তো বা খেয়াল করেননি। আমাদের যে মেথোডোলজি আমরা ইউজ করি, আমরা বাংলাদেশে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করি, আমরা মোস্টলি কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি ইউজ করি। আমরা কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি আমাদের একদমই কম, এবং সেটা হলেও আমরা যে বিভিন্ন মেথড অফ ডেটা কালেকশন আমরা ফলো করি, সেগুলোতেও কিন্তু অনেক ফ্ল আমরা মনে হয় আছে। আপনি সেটা বিশদভাবে বলেছেন, এই বিষয়টা যদি। ধন্যবাদ। আচ্ছা, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভের এই বিতর্কে না গিয়েও বলবো, কোয়ান্টিটেটিভ রিসার্চে যেগুলো দেখছি আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পরিমণ্ডলে, এগুলো রিয়েল অর্থে কোয়ান্টিটেটিভ না। এই একটা কোশ্চেনার নিয়ে গিয়ে ইয়েস নো অ্যান্সার নিয়ে এসে এটা পার্সেন্টেজ করে দিলে এটা কোয়ান্টিটেটিভ হয় না, তাই না? কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কিছু বিষয় আছে, এগুলো মেজারমেন্ট করা দরকার আছে কোয়ান্টিটেটিভলি, কিন্তু অনেকগুলো বিষয় আছে এগুলো কোয়ালিটেটিভ অ্যানালিসিসের প্রয়োজন আছে। যেমন আইন কানুনের বিষয় আছে, সামাজিক বিষয় আছে, পলিটিক্যাল ডিনামিক্সের বিষয় আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারের বিষয় আছে, পলিটিক্যাল কালচারের বিষয় আছে। এগুলো কিন্তু কোয়ান্টিফাই করা যায়, কিন্তু কোয়ান্টিফাই করে আপনি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিতে পারেন, কিন্তু এটা কিন্তু খুব একটা পলিসিকে ইনফ্লুয়েন্স করবে না, আমার জ্ঞানের পরিধিটা বৃদ্ধি করবে না। সেই জন্য আমি বলবো একটা জিনিস, আমি মশিউর শুনেছি এটা আগে, আবার বলছি এখানে, আমাদের নতুন রিসার্চারদেরকে পুরান রিসার্চার যারা, তারা এক ধরনের গোলকদাদায় ফেলে দেয়, ম্যাথোডোলজির উপর ভীষণ রকম ভাবে এমফাসাইজ করে। আমি ম্যাথোডোলজির উপর কোনো এমফাসিস দিই না। কেন জানেন? ফার্স্ট আপনি কি ইনার দৃষ্টিভঙ্গিটা গ্রো করেন, নিজের একটা মনশ্চক্ষু তৈরি করেন, পড়াশোনা করেন, পড়াশোনাটা মাঠে দেখেন, ইনস্টিটিউশনটাকে স্টাডি করেন, দেখেন, অবজার্ভ করেন, তাহলে আপনার একটা রিসার্চার একটা আই তৈরি হওয়া লাগবে। যেমন ডাক্তাররা কি করে? প্যাথোলজিক্যাল রিপোর্ট দিয়ে রোগ নির্ণয় করে, কেমিক্যাল রিপোর্ট দেখে রোগ নির্ণয় করে, কিন্তু এটার বিকল্পনায় আছে, কিন্তু এটা সাপ্লিমেন্ট করতে হবে। কি? ইউ উইল হ্যাভ রিপোর্টস, ঠিক আছে, কিন্তু আপনার একটা ক্লিনিক্যাল আই লাগবে, ক্লিনিক্যাল আই। যে জন্য পুরান ডাক্তাররা ভালো কেন? তার একটা ক্লিনিক্যাল আই ডেভেলপ করে, সে রোগটাকে দেখলেই, রোগীটাকে দেখলেই সে অনেক কিছু ইমাজিন করতে পারে, এটাকে কি ওষুধ দেওয়া লাগবে। জ্বর দুজনেরই হয়েছে, কিন্তু ওষুধ দুজনকে দুই রকম দিবে, ডোজ দুই রকম দিবে। এই ক্লিনিক্যাল আইটা লাগে ভালো ডাক্তারের। এটা ঘটনা বলি,
কারণ আমার সাথে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে আমি এক কথা থেকে আরেক কথায় চলে যাই। এই ডাক্তার নুরুল ইসলাম সাহেব চিটাগাং গেলে ইউএসটিসিতে বসেন জীবিত থাকতে, তো ওনাকে দেখলে প্রচুর রোগী চিটাগাং রোগীরা ভেঙে আসে, ওনার পক্ষে এত রোগী দেখা সম্ভব না। আর উনি জানতো বিশ্ববিদ্যালয়ের কাজ করতে, মানে রোগী দেখবে কখন সে, তখন সে ফি বাড়াতে 10,000 টাকা করলো, 10,000 টাকা রোগী চলে আসে, 10,000 টাকা দেওয়ার লোক ওখানে বহু আছে। এখন উনি একটা নিয়ম করলেন যে না, আমার কাছে আসতে গেলে আপনার একটা ডাক্তার নিয়ে আসতে হবে, আমি আপনার কথা শুনবো, আপনার ডাক্তারের কথা শুনবো, রোগী কমানোর জন্য এটা করেছে। কিন্তু এরকম এক ডাক্তার রোগী নিয়ে আসছে, রোগী উনি দেখলেন, কথাবার্তা বললেন, একটা প্রেসক্রিপশন দিলেন। ডাক্তার আর রোগী সহ দুজনে যখন দরজার কাছে চলে গেছে, তখন আবার ডাক্তার বলে আসেন, একটু আসেন, আবার আসলো, বলে প্রেসক্রিপশনটা দেন। প্রেসক্রিপশনটা নিয়ে ছিঁড়ে ফেললো, ফেলে দিল, ফেলে দিয়ে আরেকটা প্রেসক্রিপশন দিল। পরের প্রেসক্রিপশনটা হচ্ছে টিবি রোগের প্রেসক্রিপশন, টিবি। তো ডাক্তারটাও হতভম্ব হয়ে গেছে, পাগল বোকা হয়ে গেছে। উনি কোনো টিবি টেস্ট করলেন না, কিছু না করে টিবি তো হাই ডোজের ওষুধ দিয়ে দিচ্ছেন, ঠিক লোকটাকে পাগল হয়ে গেল না, বয়স হয়ে গেছে, কোনো পাগল হয়ে গেল। সে ওষুধগুলো খাওয়ানোর আগে রোগীটাকে আবার টেস্ট করলো, দেখা তো ঠিকই টিবি। এটা কি, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে ক্লিনিক্যাল আই। এই রিসার্চার একটা মনশ্চক্ষু ডেভেলপ করাতে হবে। সে মনশ্চক্ষু ডেভেলপ না করালে সেই রিসার্চার খালি কোশ্চেনিয়ার করে কোশ্চেনিয়ার করে ডেটা এনে রিপোর্ট লিখবে, এতে কিন্তু রিয়েলিটি প্রতিফলিত হবে না, কারণ রিয়েলিটিটা সে দেখতে পাচ্ছে না। তো এটা আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, প্রথম ছোটাই শুরু করতে একাডেমিক ক্যারিয়ার রিসার্চ দিয়ে শুরু করে দেবো, একটা পেপার লিখে পাবলিশ করতে হবে, পাবলিশ আর প্যারিশ, কারণ আমার প্রমোশনের জন্য দরকার। এটা আমাদেরকে কিন্তু বিপদগামী করে দিয়েছে। অনেকদিন ধরে, আগে মার্কস আর ডাস্কেভেরিল কয় বছরে লিখেছে, কোন ম্যাথোডলজিতে লিখেছে, ম্যাথোডলজিটা কি, মানে এটা ক্লাসিক হয়ে গেল কেন? সুতরাং ম্যাথোডলজি গ্রামারের পণ্ডিত কোন সময় রবার্ট নোবেল পুরস্কার পায় নাই। সরি স্যার, ওই রবার্ট পুটনামের ওই যে স্যার ইনস্টিটিউশনাল ট্রাস্ট নিয়ে যেটা লেখা, ওটাও তো স্যার 30 বছর ধরে লেখা স্যার। হ্যাঁ, গ্রামার খুব ভালো জানে, কিন্তু সে কোনো সময় ভালো সাহিত্য লেখে নাই। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, কোচিং দেয় ঠিকঠাক করে, কিন্তু সে কোনো সময় অলিম্পিকে যায় নাই। গানের মাস্টার, সে কিন্তু রুনালালে হয় না, রুনালালের মাস্টার। সেজন্য ম্যাথোডলজি নিয়ে আমি খুব মাথা ঘামাই না। আপনার নলেজের পরিধি বাড়ান, আপনার অভিজ্ঞতার পরিধি বাড়ান, তারপরে আপনি কলম ধরেন। আবার অনেক আছে অভিজ্ঞতা হতে হতে আর লেখে না, অভিজ্ঞতা এত সাগর হয়ে গেছে আর লিখতে পারে না, না সেটা আমি বলবো না। আপনি লিখবেন, কিন্তু তার আগে একটা বিষয়কে উল্টে পাল্টে এদিক সেদিক চারিদিক থেকে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, তারপরে আমি এটার উপর প্রশ্নপত্র ডেভেলপ করবো। আমি প্রশ্নপত্র ডেভেলপ না করলে আপনি ভালো রিসার্চ করে ফেলতে পারবেন। সেজন্য আমি বলবো গবেষণার পদ্ধতি দরকার আছে, গবেষণার পদ্ধতি দরকার আছে, পদ্ধতি কিন্তু গবেষণা না। ম্যাথোডলজি ইজ নট রিসার্চ। কিন্তু আমরা ম্যাথোডলজির উপর এত বেশি এমফাসাইজ করি, যেমন পিএইচডি যারা সুপারভাইজ করেন তারাও দেখি যে ম্যাথোডলজি নিয়ে খুব মাথা ঘামান। আমি খুব লাকি এইসব দিক থেকে, আমার সুপারভাইজার আমাকে দুজনে সুপারভাইজ করেছেন, খুব নাম করা লোক, আমাকে দে নেভার অ্যাডভাইস এনিথিং টু মি অন ম্যাথোডলজি। বলো তুমি যা করবে ম্যাথ সেটাই ঠিক, তোমার আগে পড়াশোনা থিওরিটিক করো, তারপর ম্যাথোডলজি তুমি পাবা। কোন মেথডে তুমি গেলে কি প্রশ্নটা ফ্রেম করতে পারলে মেথড আমি পাবো। আমি তো কোশ্চেনই ফ্রেম করতে পারিনি রিসার্চের। রিসার্চ কোশ্চেনটা ফ্রেম করাটা 50% রিসার্চ। এই রিসার্চ কোশ্চেন ফ্রেম করতে গেলে ইউ হ্যাভ টু বি ভেরি নলেজেবল, ইউ হ্যাভ টু বি গুড অবজারভার, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড নোজ, যেটা স্মেল নিতে পারে। ইউর আই, এটা এমন তো শার্প হবে, এটা অন্তরালের অনেক জিনিস দেখতে পায়। তাহলে কিন্তু ইউ উইল হ্যাভ দি রাইট কোশ্চেন, রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেন যখন হয়ে যাবে, দেন ইউ উইল ফাইন্ড দি অ্যান্সার, হাউ টু অ্যান্সার দিস কোশ্চেন। দ্যাট ইজ দি মেথোডলজি, দ্যাট ইজ মেথোডলজি। সুতরাং মেথোডলজি নিয়ে বক ডাউন হয়ে যাবেন না। আপনার সাবজেক্টের উপরে পড়াশোনা শেষ করেন আগে, সাবজেক্টের সব দিক পড়াশোনা করতে হবে, থিওরিটিক্যাল, এন্ড দেন আপনি প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখতে হবে। তখন দেখবেন অনেক ইনকনসিস্টেন্সি দেখতে পাবেন, আপনি অনেক ইনকনসিস্টেন্সি দেখতে পাবেন। যখন আমরা দেখলাম ইউনিয়ন পরিষদের যে ল আছে, যে কাজ আছে, এটা তারা করে না কেন, তারা এগুলো হয় না কেন, দেখলাম যে এগুলো কোনো রেলেভেন্স নাই তার এলাকাতে, তার জনগণের কাছে। তার জনগণের কাছে রেলেভেন্স আছে, সেটাই সে করে। সে সারাদিন সালিশ বিচার করে। বিয়ে যাওয়ার কথা তো, পাবলিক রিলেশনের কথা তো কোথাও লেখা নাই এটা, কিন্তু সেটা সে করে। তার তো সকাল থেকে রাত পর্যন্ত কোনো বিরাম নাই, এটা করেই যাচ্ছে।
কিন্তু এটাকে আমি তো আইনের ভিতরে আনি নাই। এখন দুনিয়ার কোন দেশে লোকাল গভর্নমেন্টকে বিচার দেয় নাই, আমরা কেন বিচার দিয়ে রাখলাম? আপনি ভারতে যান, এত সাকসেসফুল লোকাল গভর্নমেন্ট, তারা তো বিচার আচার করে না, করলে ইনফর্মালি সালিশ করে। কিন্তু আমরা ভিলেজ কোর্ট বানাই দিলাম কেন? ইলেক্টেড লোক চেয়ারম্যান, উনি একটা পার্টি থেকে নমিনেশন নিয়ে মার্কা দিয়ে ইলেকশন করেছেন, তাকে আমি বললাম যে ভিলেজ কোর্টের চেয়ারম্যান হইলো, এটা তো হয় নাই, তো এটা ভিলেজও না কোর্টও না। এরকম অনেক ইনকনসিস্টেন্সি আছে, এগুলো বললে পুরো 2 রাত চলে যাবে। আমি শেষে আপনার কথাটাই বলবো, কোয়ান্টিটেটিভ রিসার্চে কোনো গলত নেই, কোয়ালিটেটিভ রিসার্চে কোনো গলত নেই। আপনি কোয়ালিটি কোয়ান্টিটি দুই আবার সিনার্জি করবেন, সেটাও ঠিক আছে, কিন্তু ম্যাথোলজি ইজ নট রিসার্চ। আমরা ম্যাথোলজির উপর টু মাচ টাইম দিচ্ছি, কিন্তু লিটারেচার এবং রিয়েল বাস্তবতা সামাজিক এটার উপর কম সময় দিচ্ছি, যার ফলে আমার রিসার্চ কোশ্চেন ফ্রেমিং ঠিক হচ্ছে না, যার ফলে আমার ম্যাথোলজিটা ভুল হচ্ছে। এটা কিন্তু ম্যাথোলজির দোষ না, আপনি কিন্তু মেথডের মাস্টারের কাছ থেকে মেথোডলজি ঠিক করে নিয়েছেন, স্যাম্পলিং ঠিক করেছেন, সলভিং এরর দেখেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু রাইট কোশ্চেন অ্যান্সার অ্যাড্রেস করতে পারেননি। এরকম হচ্ছে কিন্তু। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি প্রাণবন্ত আলোচনা শুনেছি এবং আমি পার্সোনালি মনে করি আমার যে রিসার্চ আমি করছি, এই আপনার আলোচনা সেখানে আমার জন্য খুব কাজে লাগবে। আমরা সকলের আলোচনা শুনলাম, প্রশ্ন শুনলাম, মতামত শুনলাম। আমি এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই আলোচনা শেষ করতে। আমি তো আপনাদের কাছাকাছি আছি, যখন সবকিছু নর্মাল হবে, এটা যদি আপনারা মনে করেন আই এম রেডি, সিরিজ অফ লেকচার প্ল্যান করবো 5টা 6টা, তাহলে কিন্তু এগুলো ছাত্র শিক্ষক সবাই আমরা থাকলাম, এটা আমারও কিছু উপকার হবে। হ্যাঁ, এই জন্য অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্টের প্রত্যেকটা পর্যায়ের উপরে আলাদা আলাদা করে একদম সুলচারা বিশ্লেষণ করা, এটা করা যাবে, তাহলে আপনার সিলেবাসে কভার হবে, আমাদের একটা রিসার্চের একটা দিগন্ত উন্মোচিত হবে এইসব বিষয়ে। কারণ লোকাল গভর্নমেন্ট রিসার্চ করার জন্য অনেকে আসেন, কিন্তু আমি খুব সরি, আমাকে এরকম অনেককে সুপারভাইজার করতে চাইছি, আমি নিই নাই, কারণ আমি দেখতেছি আমি তার পিছনে পণ্ডশ্রম করে আমার কোনো লাভ হবে না, কারণ তার দরকার ডিগ্রি, কিন্তু আমি যা বলবো সেটা করে তার ডিগ্রি হবে না। স্যার আমি বলছিলাম স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, কোভিড শেষ হওয়ার পর স্যার আমি ওই বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখন লোক প্রশাসন বিভাগে স্যার আপাতত সভাপতি হিসাবে, মানে চেয়ারম্যান হিসাবে স্যার আছি আর কি স্যার। চেয়ারম্যান তো চুলটা এমনিতেই চলে গেছে, শেষ করতে করতে খালি হয়ে যাবে স্যার। তো স্যার ওই জন্য স্যার আপনাকে স্যার, আমি তো যাই বরিশাল এমনিতেও। জি স্যার, আমি স্যার একেবারে ঘটা করেই স্যার একেবারে মানে আপনাকে কোন একটা টপিক নিয়ে স্যার, কারণ স্টুডেন্টরা স্যার আসলে বরিশালটা একটু স্যার দূরেও না, কিন্তু কেন জানি লোকজনে একটু নেগেটিভ বা যাইতে চায় না আর কি, যে ঝামেলা, কিন্তু স্যার এখন প্রতিদিন 2টো করে ফ্লাইট থাকে স্যার। এগুলো তো বলে লাভ নাই, আমাদের রিসার্চাররা এত সুখী হয়ে গেছে, এখন এত পয়সা হয়ে গেছে, 4 পৃষ্ঠা লিখলে ভাই 4 লাখ টাকা পায়। জি স্যার। এই নিয়ে রিসার্চ কেন করবে? কনসালটেন্সি করে 4 পৃষ্ঠা লিখলে 4 লাখ টাকা পায়। জি স্যার। তো এখন এগুলোর জন্য সেজন্য কষ্ট করে একাডেমিক রিসার্চ কেউ করছে না, এটা একটা বড় ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে। আপনারা যারা ইয়াঙ্গার জেনারেশন আছে, আপনাদের এখন সময় আছে, একদম আপনাকে 100টা লেখা বের করতে হবে এমন কোনো কথা নেই। প্ল্যান 5 ফর 10 years, দ্যাটস এনাফ। আপনাকে ওটা বাঁচিয়ে রাখবে, 100টা এগুলো কেউ পড়বে না কিন্তু। ঠিক স্যার। হ্যাঁ, জীবিকার জন্য অন্য কাজ করবেন, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি এই ফিল্ডে যদি একটা মার্ক রেখে যেতে চান, দেন প্ল্যান 5 ফর 10-15 years, দ্যাটস এনাফ। কিন্তু আমরা এত অস্থির হয়ে গেছি এখন, এটা খুব সমস্যা হয়ে যাচ্ছে, রিয়েলি কিছু হচ্ছে না। হ্যাঁ, সমস্যাগুলো সমাজের স্তূপকৃত হয়ে পার হয়ে যাচ্ছে, একাডেমিকদের মতো আছে, প্র্যাকটিশনারদের মতো আছে। সমস্যাগুলো সমাধানযোগ্য নয় বলে এখন মনে করা হচ্ছে, যে সমস্যা আমাদের হয়েছে মনে হচ্ছে যে এগুলো সমাধানযোগ্য নয়, সুতরাং জানার চেষ্টা বৃথাই। হ্যাঁ, জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথাই। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না স্যার। আপনারা সবাই জানেন স্যারকে কিভাবে রিচ করতে হবে। যদি আপনাদের কাছে স্যারের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার না থাকে, আমার কাছে আপনারা আমার কাছে অ্যাম্বাসেডর বানিয়ে দিলাম। অবশ্যই স্যার, আই এম ভেরি প্রাউড। কৃষ্ণ একটু স্যারকে একটু হ্যালো বলতে পারি কিনা স্যারের সাথে? হ্যাঁ বসিও, তোমার কথা শুনতে পাচ্ছি আমি, কিন্তু তুমি আমার কথা শোনো নাই, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি আনফরচুনেটলি স্যার, আমি যখন কথা বলছিলাম আমি ডিসকানেক্টেড ছিলাম। না, আমি ডিসকানেক্ট না, তোমরা আমাকে পাচ্ছ না, আমি তোমার কথা শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার অনেক ধন্যবাদ স্যার, এত দীর্ঘ সময় স্যার আপনি আমাদের এই সময় দিয়েছেন। মাই প্লেজার, মাই প্লেজার স্যার। আমাদের ছাত্ররা অনেক উপকৃত হয়েছে স্যার, আমরা তো আপনাকে পেয়েছি, আমাদের ছাত্ররা স্যার আপনাকে একটু সুযোগ পেল
স্যার আর সময় নাই, কিন্তু অনেক সময় নিয়েছে স্যার, মানে আলোচনাটা অনেক এই কারণে অনেক লম্বা হয়ে গেছে স্যার। এখন স্যার আপনার সাথে কথা হবে স্যার। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ। পরবর্তীতে স্বাভাবিক হলে স্যার আমরা আপনাকে পাবো ইনশাআল্লাহ। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। থ্যাংক ইউ, ভালো থাকুন, সবাই ভালো থাকুন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলতে চাই স্যার, আই এম ভেরি প্রাউড টু বি ওয়ান অফ ইউর অ্যাম্বাসেডার্স এন্ড আই উইল বি ভেরি হ্যাপি এন্ড প্লিজ টু ডু দ্যাট ফর ইউ। আর বিশেষ ধন্যবাদ জানাতে যে আমাদের শিক্ষার্থীদের আরো ধন্যবাদ। রিফাত মাহমুদ, সে প্রতিনিয়ত আমাদের এই ওয়েবিনারে কন্ট্রিবিউট করে যাচ্ছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় রিফাতের জন্য বলছি, ওই যে কনফ্লিক্টটা, আমরা নিজাম সাহেব, আমি এবং ফয়জুল্লাহ সাহেব ইউএনডিপি তে একটা রিপোর্ট আমরা তৈরি করেছিলাম, আপনি ওয়েবসাইটে গেলে পাবেন। তো ইউএনডিপি এর ওয়েবসাইটে স্যার কি নামে আছে স্যার? এটা আমার উপজেলা প্রথম দিকে একদম উপজেলা যখন শুরু হলো 2009-10-এ আমরা একটা মনোগ্রাফ বের করেছিলাম ইউএনডিপি থেকে। এটা দেখতে পারেন, ওই কনফ্লিক্ট গুলো আমরা ওখানে করেছি। আর আমার ওই বৃত্তান্তের মধ্যে আছে এগুলো কনফ্লিক্ট গুলো। ওকে জি স্যার, বাংলাটার মধ্যে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা মনে হয় আমরা এখন শেষ করতে পারি। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর বিশেষ ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদেরকে। আশা করি তারা আমাদের এই আলোচনা থেকে কিছু শিখতে পেরেছেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। আমরা এখন মিটিং থেকে বের হয়ে যাব। ধন্যবাদ। আসসালামু স্যার। আসসালাম।